প্রবলেম গুলা নিয়ে বেশি কাজ করা হইতেছে। রিসেন্টলি আমাদের কোম্পানি আসলে কর্পোরেট ট্যাক্স এর জন্য এআই সলিউশন বানাইতেছে, মানে আমাদের এআই আছে এবং মোস্ট প্রবাবলি ওয়ার্ল্ডে এখন কর্পোরেট ট্যাক্স নিয়ে যদি কেউ এআই খোঁজে তাহলে আমাদেরটা টপ 1 2 3 এর মধ্যেই থাকবে আর কি। আমি যদি একটু সার্চ করি স্ক্রিন দেখে, আমি ইনকগনিটো মোডে চলে যেতেছি যাতে আহ, আমার ডাটা দেখে সার্চ রেজাল্ট যাতে বায়াস না হয় আর কি। বেস্ট এআই ফর টেক্স। আচ্ছা, এই যে ওরবিটেক্স এর চ্যাটবট, মানে গুগলে সার্চ করলেও 3 নম্বরে দিচ্ছে। আসলে এগুলো তো প্রপার র্যাঙ্কিং হয় না, বাট আমরা দাবি করতেছি আমরা হয়তো উইদিন ফিউ ডেজ কর্পোরেট টেক্সে বেস্ট এআই সলিউশন নিয়ে আসবো আর কি। তো এখানেও কিছু কাজ করা হইতেছে। আহ, এই মোটামুটি আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। আর যদি বলি তাইলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কোচিং এর সাথে জড়িত ছিলাম। ওই সময়টাতে মানুষজনের সাথে খুব, স্টুডেন্টদের সাথে মূলত অনেক বেশি টাচে ছিলাম। তো তো স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকতে আমার খুবই ভালো লাগে, এবং স্টুডেন্টরা যখন আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন হেল্পের জন্য বা বিভিন্ন সময় বিভিন্ন কনফিউশন দেখে নক দেয় যে ভাই আমি আসলে এই জায়গাটাতে আছি, এখন কি করা উচিত বুঝতেছি না, এই জায়গাগুলো আমার মানে ওদের হেল্প করতে পারলে আমার খুবই ভালো লাগে আর কি। এটা আমার একটা প্যাশনের জায়গা। আহ এই মোটামুটি আমি যদি আমার সম্পর্কে বলি। আর আমি যদি আসলে এখন ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের যেভাবে বলা হয়েছে আর কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনাতে চাই। আচ্ছা, আমি একটা জিনিস দিয়ে নেই, ডিসক্লেমার দিয়ে নেই। আহ, আচ্ছা, শুরু করি আমি, সামনে আসতেছে। তো ইন্ডাস্ট্রি নিয়ে যদি বলি তাইলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বেশ অনেক অ্যাডভান্টেজ আছে, সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি শুধু অ্যাডভান্টেজ বইলা মোটিভেশন দিব না, আসলে আমি কিছু ডিসঅ্যাডভান্টেজটাও সামনে নিয়ে আসবো যাতে আসলে মানুষের ওভার এক্সপেকটেশন তৈরি না হয়ে যায়। কারণ অনেক সময় আমি দেখছি মানে কোচিং সেন্টারদের বায়ারদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, এমন মোটিভেশন দিতেছে যে তুমি একবার ইউনিভার্সিটিতে চান্স পাও বা একবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও, তখন দেখবা তোমাদের লাইফ সেটেল। বা তুমি যদি ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করো বা কোন একটা ইউনিভার্সিটিতে অমুক সাবজেক্টে পড়াশোনা করো, তাইলে মানে তোমার আর কোন কিছুই করা লাগবে না, বা ইউনিভার্সিটিতে পড়াশোনা নাই। এই ধর এই ধরনের অনেকে অনেক মোটিভেশন দেয়। পরবর্তীতে যখন মানুষজন আসলে ইউনিভার্সিটিতে আসে, আইসা যখন দেখতেছে পড়াশোনার মানে আসলে বিশাল পাহাড় জমে আছে, অ্যাসাইনমেন্ট, টার্ম টেস্ট, মিড টার্ম, সেমিস্টার ফাইনাল, এবং পড়তে পড়তে আসলে সিলেবাসের ফুল কিনা করতে পারে না, তখন আবার মানুষজন ওই লোকটারে গালি দেয় যে ভাই আসলে আপনি আগে বলতে পারতেন যে ইউনিভার্সিটিতে কি আছে। তো আমিও আসলে চেষ্টা করব ইউনিভার্সিটির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই সামনে আনার। তো তোমরা আসলে কি শুনতে চাও আগে, আসলে ডিসঅ্যাডভান্টেজ গুলো শুনবা নাকি অ্যাডভান্টেজ গুলো শুনবা? অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আচ্ছা, ঠিক আছে, অ্যাডভান্টেজ দিয়ে আমরা শুরু করি আর কি। যে প্রথমে যে বিষয়টা হয়েছে আমার কাছে মনে হয় মানে অ্যাডভান্টেজ শুনতে চাইলে প্রথম দিকে আসলে মানুষজন কাইন্ড অফ টাকা পয়সা নিয়ে শুনতে চায় আর কি। তো টাকা পয়সা নিয়ে যদি কিছু কথাবার্তা বলি, কম্পারেটিভলি যে কোনো ফিল্ড দেখে এটা হতে পারে একদম বিসিএস চাকরি। বিসিএস এ আমি যতটুকু জানি স্টার্টিং এ নবম গ্রেড দিয়ে শুরু হয়। তো নবম গ্রেডে মোটামুটি বেসিক 24-এর মতো মনে হয়, আর সর্বসাকুল্যে এটা 40 মাইনাস থাকে লোকেশন অনুযায়ী ওঠানামা করে। তো এই ধর বিসিএস বাদ দিলেও আরো যে আদার্স ক্যারিয়ার আছে, এই ক্যারিয়ার থেকে কম্পারেটিভলি ইন্ডাস্ট্রিতে স্যালারি অনেক ভালো থাকে আর কি। আমি যদি 3টা টায়ারে, এগুলো আসলে ইউনিভার্সাল কথা না, এক একজন এক এক ভাবে কথা বলবে, কিন্তু মানে কাইন্ড অফ কাছাকাছি হইব আর কি ইনফরমেশন গুলো। আমি যদি বাংলাদেশের কোম্পানিগুলোর 3টা টায়ারে ভাগ করি, আচ্ছা 3টা না, আমি আসলে 3টা আর সাথে একটা টপ টায়ার রাখতে যেতেছি আর কি। প্রথম সারির কোম্পানি, এদের আসলে কোনো টায়ার নাই। তো টপ টায়ারের যে কোম্পানিগুলো আছে ওদের আসলে স্টার্টিং শুরু হয় মোটামুটি ধরতে পারো তোমরা 70 থেকে 85 90 এর মধ্যে থাকে আর কি স্টার্টিং। আমি পার মান্থে বলতেছি, পার মান্থে 70 থেকে 80 90 এর দিকে ওঠানামা করে বিভিন্ন কোম্পানিগুলো আছে, এরকম কিছু কোম্পানি আছে। এবং আহ, এবং ওরা আসলে দেখা যায় যে 1 2 বছরের মধ্যেই 6 ডিজিট ক্রস করতেছে ওদের স্যালারি আর কি।
এরপরে যদি টপ টায়ারের মানে ফার্স্ট টায়ারের কোম্পানিগুলো বলি, ওদের মনে করো লেটস সে 50 থেকে 70 এর মধ্যে স্যালারি ওঠানামা করে 2 থেকে 3 বছরের মধ্যে এই কোম্পানিগুলোতে আসলে মোটামুটি বলা যায় লাখ টাকার মতো স্যালারি হয়ে যায়। আর সেকেন্ড টায়ারের যে কোম্পানিগুলো আছে ওদের আসলে 30 থেকে 50, 30 থেকে 50 এরকম ওঠানামা করে। এই ধরনের কোম্পানিগুলো আসলে হ্যাঁ ভালোই আছে বাংলাদেশে। আর এর বাইরেও আরো কিছু কোম্পানি আসলে আছে আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতেছে। আমি বলবো আসলে এইগুলারই অ্যাভয়েড করা উচিত। এগুলো আসলে ওই স্টুডেন্টদের মানে ফোর্থ ইয়ারে উঠলে অনেক সময় দেখছি আমি স্টুডেন্টরা আসলে কনফিডেন্সের অভাবে ভুগে। তো এই কনফিডেন্সের অভাবে ভুগে এই জিনিসটাকে কাজে লাগিয়ে ওরা আসলে কোন সময় ট্রাই করে 15-20-এ মানে কাজ করায় নেওয়ার জন্য আর কি। তো আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি একটা অদ্ভুত জায়গায় আছে। এখানে আমি আসলে 10,000 টাকার স্যালারির জব পাইছে, তারপরে দেখতেছি সে এসে পডকাস্টে মোটিভেশন দিতেছে, এরকম হইতেছে। আবার একদম অনেক ভালো কোম্পানিও আছে যেখানে আসলে অনেক হাই পে করা হয় আর কি। আর আরেকটা বিষয় হয়েছে, এটা আসলে আফসোসের জায়গা আমার না, আসলে অনেকে এই জায়গাটাতে আফসোস করবে আসলে। আহ বাংলাদেশে আসলে আইটি সেক্টর আমরা যেভাবে গ্রো করবে আশা করছিলাম, বা এই সময়টাতে এসে আইটি সেক্টর যে যে পরিমাণ গ্রো করা উচিত ছিল, বাংলাদেশে আইটি সেক্টর ওই পরিমাণ গ্রো করে নাই। আমি যদি কম্পেয়ার করি আহ ইস্ট এশিয়ান কান্ট্রি যেগুলো আছে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়া আছে, বা সিঙ্গাপুর আছে, সিঙ্গাপুরের কথা বাদে দিলাম, ইভেন আমরা ইন্ডিয়ার সাথেও কম্পেয়ার করতে পারি। ইন্ডিয়াতেও আসলে আইটি সেক্টরটা যে পরিমাণ গ্রো করছে, বাংলাদেশ আসলে ওই পরিমাণ গ্রো করে নাই। অনেক কি বলা যায় চ্যালেঞ্জ আছে এখনো। তো মোটামুটি ধরতে পারো তোমরা যদি আপার এভারেজ স্টুডেন্ট হইয়া ক্যাম্পাস থেকে বাইক হতে পারো, তাহলে একটু স্ট্রাগল হয় প্রথম দিকটাতে অনেকের জন্যই, কিন্তু আহ, একটু স্ট্রাগল করলে এবং মোটামুটি এভারেজ বা আপার এভারেজ নলেজ নিয়ে আসলে 50 থেকে 70 বা টপ টায়ারের কোম্পানি গুলোতে ঢুকলে হয়তো 80-90 কে এর জবও পাইতে পারবো আর কি। তো এই কোম্পানিগুলোর একটা সুবিধা হয়েছে এই জায়গাটাতে অনেক শুরুতেই বেশ ভালো স্যালারি পাইতেছি আমরা। তার পরবর্তীতে আসলে আরেকটা জিনিস যেটা হয় এটা হয়েছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যদি বলি, গভর্নমেন্ট জবের স্যালারি ইনক্রিমেন্টটা একটু একটু না ভালো ছিল। আমার ছোট বোন জামাই পিজিসিবি তে জব করে, তো তো হওয়ার আসলে বেশ কিছু ফ্রাস্ট্রেশন আমার সাথে শেয়ার করে। আচ্ছা যাই হোক, আমি ওইদিকে যাইতেছি না, আমরা গভর্নমেন্ট জবের দিকে যাইতেছি না। বাট এই ইন্ডাস্ট্রিতে আসলে স্যালারি ইনক্রিমেন্টটাও অনেক সময় বেশ ভালো ইনক্রিমেন্ট বা হেলদি ইনক্রিমেন্ট থাকে আর কি। দেখা যায় যে ভালো কোম্পানিগুলোতে 2 বছর 1 বছর বা 3 বছরের মধ্যেই 6 ডিজিট ক্রস করতেছে মানুষজনের স্যালারি আর কি। বাট একটা চ্যালেঞ্জ আছে এখানে, বা একটা চ্যালেঞ্জ হয়েছে বাংলাদেশে আসলে আহ 5 বছর থেকে 10-12 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আহ আর আসলে নিজের দেয়ার বা নিজে সার্ভিস দিয়া বেটার বেনিফিট নেওয়ার সুযোগটা একটু কম থাকে। তখন অনেকের মধ্যেই দেখা যায় যে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়। আমার দেশ ছাড়ার ইচ্ছা নেই, বাট আমি জানি না আসলে কি হবে সামনে। বাট বাংলাদেশে একটা রেঞ্জের পরে লেটস সে তুমি 10 বছর জব করলা বা 7-8 বছর জব করে, এরপরে আসলে অপশন অনেক কমতে থাকে। তখন আসলে অনেকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হয়। আর কেউ কেউ আবার নিজে থেকে আসলে কোম্পানি খুলে দেয় আর কি, নিজেরই কোম্পানি বিজনেস শুরু করে দেয়, অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে আর কি। আচ্ছা, তো স্যালারি নিয়ে তো মোটামুটি একটু আইডিয়া দিলাম। তারপরে যেটা হয়েছে প্রাইভেট সেক্টরের একটা মজার বিষয় হচ্ছে যে তুমি আসলে যে ডেডিকেশন দিয়া কাজ করবা, এই ডেডিকেশনের আসলে ইমিডিয়েট রিওয়ার্ড পাওয়া যায় আর কি। আমার এই এখন পর্যন্ত 2-3 বারের মতো অফিসে খুব বেশি স্ট্রাগলিং সিচুয়েশনে পড়তে হয়েছে। 1-2 বার একদম রাতের বেলা অফিসে থেকেও কাজ করতে হয়েছে। কিছুদিন আগে আমাদের একটু একটু কমপ্লেক্স সিচুয়েশনে আমরা পড়ে গেছিলাম। ওই সময় প্রায় 1 মাস টানা মানে শুক্রবার শনিবারও আমরা অফিস করছি, এবং প্রত্যেকদিন প্রায় 9টার দিকে অফিসে আসছি, রাত 11টার দিকে অফিস থেকে বাইর হয়েছি আর কি। তো এরকম স্ট্রাগল গেছে। বাট উইদিন ফিউ ডেজ হয়তো মানে কোম্পানি কোন একটা মিটিং দেখা, মিটিং এর সময়টাতে যারা খুব বেশি স্ট্রাগল করছে ওই সিচুয়েশনটাতে একটা খাম ধরায় দিয়েছে সবার সামনে, এবং মোটামুটি বেশ হেলদি অ্যামাউন্ট থাকে আর কি ওই জায়গাগুলোতে। তারপরে আমরা কাজ করতেছি, আমাদের মেইন টিমটা ইউএসএ তে দেখে, আমাদের ইউএস টিমের সাথে কাজ করতে হয় সরাসরি। তো
ইন্ডাস্ট্রিতে এটা একটা বেশ মজার বিষয়, মানে ওয়ার্ল্ডের সব এই মানে ডাইভার্স মানুষজনের সাথে, ওয়ার্ল্ডের বিভিন্ন জনের মানুষজনের সাথে, বিভিন্ন কালচারের মানুষজনের সাথে কাজ করা হয়। তো এটা একটা বড় বেনিফিট আই থিঙ্ক, মানে এটা আসলে মানুষের নলেজ বা চিন্তার ক্যাপাবিলিটি গ্রো করে, চিন্তার ক্যাপাবিলিটি বা মানে স্পেসটা, সার্চ স্পেসটা বড় করে দেয় আর কি। তারপরে মোটামুটি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা কোম্পানিতেই ইনডোর গেমের ব্যবস্থা আছে। আমাদের কোম্পানিতেও প্লে স্টেশন আছে, প্লে স্টেশন 5, তারপরে টেবিল টেনিস আছে। আমার খুব প্রিয় আমি যখন ক্যাম্পাসে ছিলাম, আমি ক্যাম্পাসে বা এই অরবিটেক্সে জয়েনের আগে আমি টেবিল টেনিস খেলতে পারতাম না, বাট এখন এভারেজ মানে একটা প্লেয়ার যে আমার খুব ফেভারিট টেবিল টেনিস খেলা। আমি দেখা গেছে যখন কাজের বিষয় একটু কম থাকে, প্রায় দিন লাঞ্চ আওয়ার, আমাদের 1 ঘন্টার মতো তো লাঞ্চের ব্রেক থাকে, পুরো লাঞ্চ আওয়ারই আসলে টেবিল টেনিস খেলছি। কোনোদিন হয়তো 2 ঘন্টার মতো খেলে ফেলছি, আবার কাজের প্রেশার একটু বেশি থাকলে হয়তো 5-10 মিনিট খেলে চলে আসে আর কি। পুল আছে বা আদার্স এরকম খেলাধুলার বিষয় আছে। খাবার দাবারের ক্ষেত্রেও এরকম, মানে মোটামুটি খাবার দাবারও বেশ ফ্যান্সি আর কি। কিছুদিন আগে এক বড় ভাইয়ের সাথে, উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চুয়েটে পড়াশোনা করছেন, তো ওনার সাথে এরকম অফিসের খাবার দাবার নিয়ে গল্প হইতেছে। তো উনি বলতেছেন আসলে তোমরা তো ভালো আছো, তোমাদের কোম্পানি গুলা যে লেভেলে খাবার দাবার দেয়, আমাদের তো আসলে নিজেদের পকেটে টাকা খরচ করে খাওয়া দাওয়া করতে হতেছে। তো খাবার দাবারের ফেসিলিটিসটাও বেশ মজার। তারপরে হচ্ছে প্রায় প্রত্যেকটা কোম্পানিতে আসলে ট্যুর থাকে অনেক। আমি যেদিন জয়েন করছি তার পরের দিনই আসলে কক্সবাজার ট্যুরে গেছি। এখন পর্যন্ত কক্সবাজারে মনে হয় 3-4 বারের মতো ট্যুরে গেছি। গাজীপুরের রিসোর্ট গুলাতে কতবার গেছি হিসাব নেই। প্রত্যেক বছরই মোটামুটি 3-4 বারের মতো যাওয়া হয়। মানে কাইন্ড অফ বিভিন্ন সময় ছোটখাটো কাজ করা হয়, ছোটখাটো কাজ করলে ইমিডিয়েট রিওয়ার্ড হিসেবে আমরা এরকম ট্রিট পাই আর কি। তো আমার দেখা গেছে কিছুদিন আগে একটা বড় রিক্রুটমেন্ট হয়েছে, ওই রিক্রুটমেন্টের সাথে জড়িত ছিলাম। তো রিক্রুটমেন্ট পার্টি হইলো, ওইটার জন্য গাজীপুরে যাওয়া, বা এমনিতেও আসলে প্রায় সময় মনে হইতেছে কোম্পানির যে এমপ্লয়িরা একটু ডিমোরালাইজ হয়ে যাইতেছে বা একটু মানে ওদের একটু চেয়ার আপ করা দরকার, এই ধরনের সময়গুলোতে কোম্পানি নিজে থেকেই আসলে ছোটখাটো মিনি ট্যুর অর্গানাইজ করে আর কি। আমি মোটামুটি গাজীপুরে যদি বলি, সারা, রয়না, ড্রিম স্কয়ার, কালমেগা, আরো অনেকগুলো রিসোর্টে গেছে বা ইয়ে হয়। আর আমাদের কোম্পানিতে, এটাও বেশ কিছু কোম্পানিতে আছে যে এই ফ্যামিলি সহ এই ন্যাশনাল ট্রিপটা দেওয়া হয় আর কি প্রত্যেক বছর। আহ মার্চ এপ্রিলের দিকে ফ্যামিলি সহ দেশের কোনো একটা জায়গায় যাওয়ার সুযোগ দেয়। আমাদের কোম্পানিতে আরেকটা অ্যাডভান্টেজ আছে, ইন্টারন্যাশনাল ট্রিপ। এটা মনে হয় লিমিটেড কয়েকটা কোম্পানিতে আছে, আমি যতটুকু জানি আরো 1-2টা কোম্পানিতে আছে, বেশি খুব বেশি কোম্পানিতে নেই। ও, ইন্টারন্যাশনাল ট্রিপ এটাও বেশ মজার। কাইন্ড অফ প্রত্যেক বছরে একটা দেশের বাইরে ঘুরে আসলাম, একটু ভালো লাগে কাজ করে আর কি। বা মানে ফেসবুকে ছবি টবি শেয়ার করা যায়, বন্ধুদের দেখানো যায় যে দেখ দোস্ত আমি ঘুরতেছি। তো আমার থাইল্যান্ডে ঘুরে হয়েছে আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া গেছি, সৌদি আরব গেছি। সামনে আরো ট্যুর দেওয়ার ইচ্ছা আছে, তো তোমরা আরো অনেক বেশি, আরো বেশ কিছু বেনিফিট আছে বা আরো অ্যাডভান্টেজ অবশ্যই আছে। আমার মনে হয় অ্যাডভান্টেজ থেকে আসলে কিছু চ্যালেঞ্জের বিষয়গুলো আসলে আহ সামনে আনা উচিত আর কি। একটা বড় চ্যালেঞ্জ যদি বলি, একটা বড় চ্যালেঞ্জ হয়েছে বেশ কিছু জায়গাতে কাজের ধরন কাইন্ড অফ এমন যে কাজ আসছে, আমি কাজ অ্যাভয়েড করতে পারলেই বাঁচি আর কি। এবং কাইন্ড অফ নিজের সামনে না নিয়ে আসা যাতে আমার উপরে কাজ না পড়ে আর কি, পিলো পাসিং এর মতো চলতে থাকে। বাট কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে সবাই কাজ করার জন্য, নিজেরে আসলে সবাই কি বলা যায়, সবাই নিজের ব্যস্তটা দিয়া কোম্পানির ভালো করতে চায়। এর একটা বড় কারণ হয়েছে কারণ আমার প্রমোশন, আমার ইনক্রিমেন্ট, পারফরমেন্স ইভালুয়েশন, বিভিন্ন গুণা সবকিছু আসলে আমি কি পরিমাণ ডেডিকেশন কোম্পানির উপরে দিতেছি, এই জিনিসটার উপরে ডিপেন্ড করতেছে আর কি। তো এই জন্য দেখা গেছে মানুষজন আহ অন্য অফিসে 9টা 5টা অফিস করলে এই অফিস আওয়ারের বাইরে তেমন কোনো কিছু করতে পারে না। বাট আমাদের প্রায় সময় দেখা গেছে অফিসে কোনো একটা ঝামেলা হয়েছে বা লাইফে কোনো একটা ইস্যু হয়েছে, কোনো একটা ক্লায়েন্ট একটু প্রবলেম ফেস করছে, আমাদের সাথে সাথে সাপোর্ট দেওয়া লাগতেছে। আইটি ফিল্ডে এটা একটা বড় সমস্যা বা সুবিধা, আমি যেখানেই দেখি আমার জাস্ট ল্যাপটপ থাকলে আমি যেহেতু সাপোর্ট দিতে পারতেছি, তো
কোম্পানিও এই এক্সপেকটেশনটা করে আর কি, যে আমি অফিস আওয়ারের বাইরেও কাজ করব। তো এইটা অনেক জায়গাতেই আছে, এই জিনিসটা একটা ভালো প্রবলেম বলা যায়, প্রবলেম বা অ্যাডভান্টেজও বলা যায়, যে আমি আসলে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারতেছি। তারপরে হয়েছে আহ কাজের প্রেশারটা একটু বেশি থাকে আর কি। আমরা আসলে ছোটবেলা থেকেই যে ধরনের জবের স্বপ্ন দেখি অনেকে, যে আমি একটা জব করব যেখানে অফিসে যাব, একটা এসি রুমে বসবো, আমার সামনে কিছু ফাইল থাকবে, আমি আসলে মন চাইলে ফাইলে সই করবো, না মন চাইলে ফাইলে সাইন করবো না, দেন আবার অফিস থেকে চলে আসবো। সফটওয়্যার ইন্ডাস্ট্রি এইরকম না, আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে কন্টিনিউয়াস কাজ করতে হয়, এবং প্রায় সময়ই ফিল হয় যে তোমরা যারা প্রবলেম সলভ করছো তোমাদের দেখবা আসলে যখন প্রবলেম সলভ হইতেছে না, ফ্রাস্ট্রেশন কাজ করে। তো আমাদেরও ফ্রাস্ট্রেশন কাজ করে, প্রায় সময় মনে হয় যে আসলে ভুল বাসায় চলে আসছে কিনা, কিন্তু আবার যখন প্রবলেম সলভ হয়ে যায় তখন আবার ভালো লাগে। তো এখানে কাজের প্রেশার একটা ভালো প্রেশার আছে আর কি। মানে কোম্পানিগুলো এত এত বেনিফিটস দিতেছে, এর পিছনে একটা বড় কারণ হয়েছে এখানে মানে স্ট্রাগল ভালোই আছে। তারপরে যেটা হয়েছে অন্য ফিল্ডের ক্ষেত্রে যেটা হয়েছে, যদি বলি আমি সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে ওরা আসলে আহ ইউনিভার্সিটিতে থাকতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন স্কিল নিছে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল বিভিন্ন স্কিল নিছে, ওই স্কিলটা ব্যবহার করে ওরা বিভিন্ন প্রজেক্ট করবে মানে জব লাইফে গিয়ে, এবং ওদের কন্টিনিউয়াস আসলে নলেজটা গ্রো করতে থাকবে, ওদের আর পড়াশোনা ফার্দার পড়াশোনার খুব একটা প্রয়োজন পড়ে না, আমি যদি ভুল না বলি। বাট আইটি সেক্টরটা আসলে খুব ফাস্ট গ্রোয়িং, এবং যে কোনো সময় যে কোনো দিকে মুভ করে। তো ওইখানে এসে যদি কারো টেন্ডেন্সি এরকম থাকে যে আমি ইউনিভার্সিটিতে কিছু জিনিস শিখলাম, তারপরে আসলে আর আমি কোনো নতুন জিনিস শিখতে পছন্দ করি না, তো নতুন জিনিস শেখার বেশ মজা আছে, এটা আরেকটা ডিফারেন্ট টপিক। বাট কারো যদি এমন হয় যে আমি নতুন জিনিস শিখতে পছন্দ করি না, তাহলে আসলে সে আইটি সেক্টরে এসে একটু চ্যালেঞ্জ ফেস করবে, কারণ দেখা যাবে যে আজকে এই জিনিসটা বেশ ভালো করতেছে, কালকে কোম্পানি দেখলো যে মার্কেট ওই দিকে মুভ করতেছে, তো আমার ওই দিকে মুভ করা লাগবে। এই জায়গাগুলোতে আসলে কিছু চ্যালেঞ্জ আছে। আমি যদি চ্যালেঞ্জটা আবার একটু রিকল করি, আহ কন্টিনিউয়াসলি আইটি সেক্টর চেঞ্জ হইতেছে, লার্নিং এর জন্য নিজেরে ওপেন রাখা লাগবে, নিজেরে আসলে আমি কে লেটস সে মানস্টিক শিখলাম, বা আমি অন্য কিছু একটা শিখলাম, কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম, তারপরে আমি এই ল্যাঙ্গুয়েজে স্টিক হয়ে থাকতে চাইতেছি, আমি আর নতুন কোনো কিছু শিখতে চাইতেছি না। ওর এই যে এরকম হইলে তখন আসলে একটু স্ট্রাগল ফেস করার সম্ভাবনা থাকে। এইটা এই এই অভ্যাসটা আসলে আইটি সেক্টরে রাখা যাবে না। আইটি সেক্টরে আসলে মেন্টালিটি এইভাবে নিয়ে আসা লাগবে যে আমার আসলে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকা লাগবে, এবং হয়তো এমন হতে পারে যে আমি অফিস আওয়ারের বাইরে বা অফিস আওয়ারের ভিতরেই, যেমন আমাদের অফিস এখন কন্টিনিউয়াস লার্নিং এর খুবই এনকারেজ করতেছে, প্রচুর কোর্স টোর্স করাইতেছে। অফিস আওয়ারের মধ্যে আমাদের কাজের পাশাপাশি বিভিন্ন জিনিস লার্ন করতে হতেছে, ওই লার্ন কি কি করছি এই জিনিসটা টিমের সাথে শেয়ার করতে হতেছে। তো মানে লার্নিং এর মধ্যে থাকা লাগবে। এখন লার্নিং এর মধ্যে থাকার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবাই সবকিছু আছে, আমি তারপর বলে নিলাম এর একটা চ্যালেঞ্জ হিসেবে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকা লাগবে। তারপরে হচ্ছে অন্য যে কোনো জবের থেকে মানসিক চাপটা একটু বেশি, কারণ আহ, এখানে দেখা যায় যে অফিস আওয়ারের বাইরেও প্রায় সময় বিভিন্ন প্রবলেম ফেস করা লাগে, এবং ওই প্রবলেম গুলো সাপোর্ট দেওয়া লাগে। তারপরে যেটা হয়েছে এখানে কাজ নেয়ার জন্য একটা প্রতিযোগিতা আছে, এখানে কাজ আসলে সবাই খুব বেশি কাজ করতে চায়, কারণ সবাই আসলে নিজের পারফরমেন্স ইভালুয়েশন বলো, প্রমোশন বলো, আর সবকিছু মাস্টার চাইলে আসলে কোম্পানির বেটার কোনো কিছুই দেওয়া লাগবে। তো এ ধরনের বেশ কিছু চ্যালেঞ্জ আছে আর কি। আচ্ছা, তো আমি মনে হয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিছু জিনিস শেয়ার করছি, আরো কিছু জিনিস মিস করতে পারি, এটা হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভাইয়া বা আরো কোনো দিন আমি নিজেও শেয়ার করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে আহ এই মুহূর্তে আসলে ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের জব গুলা অ্যাভেলেবল আছে। আমি খুব ফ্রিকুয়েন্ট যে জব গুলার রিক্রুটমেন্ট আসে, বা এখন যেগুলা বাংলাদেশে অনেক বেশি কাজ চলতেছে এইগুলাই এড করছি, এর বাইরেও আসলে আরো বেশ কিছু রুল আছে, আমি হয়তো ওইগুলো অ্যাড করি নাই, বা আমার জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে। তো সিএসসি থেকে যারা জব মার্কেটে আছে এদের একটা বড় অংশ আসলে সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসে। তো ওরা আসলে মূলত বিভিন্ন ধরনের সফটওয়্যার বানায়, এটা
বিভিন্ন কোম্পানি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করে, ওইটা ডিফারেন্ট করে না। কেউ হয়তো পাইথনে সফটওয়্যার বানাইতেছে বা পাইথনে ওয়েব বানাইতেছে, কেউ হয়তো ডট কাজ করতেছে, কেউ হয়তো অ্যাঙ্গুলারে কাজ করতেছে, কেউ হয়তো আরো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করতেছে। এই ল্যাঙ্গুয়েজ গুলো হয়তো কোম্পানিগুলো তাদের বিভিন্ন সময় সুবিধা অসুবিধা এই জিনিসগুলো অ্যানালাইসিস করে চুজ করছে। তো ম্যাক্সিমামই আসলে সফটওয়্যার ডেভেলপার হিসেবে ইন্ডাস্ট্রিতে আসে। তারপরে ডেভঅপস ইঞ্জিনিয়ার আছে, ডেভঅপস ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, মূলত সিআই/সিডি নিয়ে কাজ করে ওনারা। রিসেন্টলি এআই/এমএল নিয়ে প্রচুর কাজ করতেছে, দেশের বাইরেও প্রচুর হতেছে, দেশেও বেশ ভালোই কাজ করতেছে। আমি নিজেও আসলে আস্তে আস্তে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে এআই দিকে মুভ করতেছি। তারপরে হচ্ছে ডেভেলপাররা যে সফটওয়্যারটা বিল্ড করছে, ওই সফটওয়্যারটা টেস্ট করার জন্য কিউএ ইঞ্জিনিয়ারের একটা রোল আছে, যাদের কাজ হচ্ছে টেস্ট করা, বিভিন্ন বাগ রিপোর্ট করা। ওরা আসলে মানে যে সফটওয়্যারটা বিল্ড হয়েছে ওই সফটওয়্যারটা টেস্ট করে না, বিভিন্ন জায়গায় ইমপ্রুভমেন্ট, কোন জায়গায় আরেকটু বেটার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আসা যায়, এই ধরনের বিষয়গুলো ইয়ে করতেছে, কাজ করতেছে। সফটওয়্যার আর্কিটেক্ট একটু সিনিয়র রোল, মানে সফটওয়্যার ডেভেলপার বা আদার্স ইঞ্জিনিয়াররা এই কাজ করতে করতে উপরের দিকে গিয়ে সফটওয়্যার আর্কিটেক্টের দিকে চলে যায়। সফটওয়্যার আর্কিটেক্টরা মূলত আসলে ওনারা কোড লেভেলে কাজ করেন কম, ওনাদের আসলে জাস্ট ডিজাইন নিয়ে কাজ করতে হয় আর কি। যে আমি যদি বড় একটা সফটওয়্যার বানাই, ওই সফটওয়্যারের কোন কম্পোনেন্টের সাথে কিভাবে ইন্টারেকশন করলে সফটওয়্যারটা বেটার আউটপুট দিবে, এই ধরনের কাজগুলো নিয়ে বেশি কাজ করে। রিসেন্টলি আমি দেখতেছি অনেকেই কম্পিউটার সায়েন্স বা আদার ফিল্ডস থেকে এসে প্রোডাক্ট ম্যানেজার হিসেবেও জয়েন করে। তো প্রোডাক্ট ম্যানেজারের কাজটা হচ্ছে কাইন্ড অফ ওই প্রোডাক্টটাতে, ওই প্রোডাক্টের ম্যানেজার, ওই প্রোডাক্টটাতে আসলে কি কি ফিচার নিয়ে আসা উচিত, কি ফিচার নিয়ে আসলে এই প্রোডাক্টটা আরেকটু বেটার আউটপুট নিয়ে আসবে, বেটার রেভিনিউ নিয়ে আসবে, এই ধরনের কাজগুলাই আসলে প্রোডাক্ট ম্যানেজারের কাজ বলা যায়। তাছাড়াও আসলে ইন কেস ক্লায়েন্টদের কোনো প্রবলেম টবলেম করলে, তো ওই ডেভেলপার কিউ ইঞ্জিনিয়ার ওই ইমিডিয়েট সাপোর্টটা থাকতে পারলে প্রোডাক্ট ম্যানেজারটা সাপোর্ট দেয়। আমরা আসলে আরেকটু এইভাবে চিন্তা করতে পারি, একটা বড় কোম্পানি তাদের যদি 5টা প্রোডাক্ট থাকে, এই 5টা প্রোডাক্টের ওনারশিপ 5জন ম্যানেজারে দিয়ে রাখতেছে। ওরা আসলে প্রত্যেকে ওই প্রোডাক্টের ওনারশিপ নিয়ে বা ওই প্রোডাক্টের মালিক হিসেবে কাইন্ড অফ কাজ করবে আর কি। যে ওই প্রোডাক্টের একটা মালিক যদি কেউ হয়, তাইলে আমার এই বিজনেসটা আছে, এই বিজনেসের এই জায়গাতে এই ধরনের চেঞ্জ আনলে আরেকটু বেটার বিজনেস করা যেত, এই ধরনের কাজগুলোই ওনারা ওনারা বেশি কাজ করে। এই প্রোডাক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং আসলে এই ইঞ্জিনিয়ারিং রোলটা যেরকম প্রয়োজন করতেছে, এর বাইরেও আসলে বিজনেসের জিনিসপত্র প্রয়োজন করতেছে। তো এটা কম্পিউটার সায়েন্স এর মানুষজন ওইদিকে যাইতেছে। অনেক এই সময়টাতে ইঞ্জিনিয়ারদের কাজও অনেক বেশি, কারণ যে কোনো সময় আসলে কোনো সিকিউরিটি ইস্যু হয়ে গেলে কোম্পানির বড় কিছু ঝামেলা হয়ে যেতে পারে আর কি। তো এই টাইপের অনেক কাজ হয়। আচ্ছা, আমি 2টা মিনিট একটু ব্রেক দিতেছি, হ্যাঁ, আমার একটু একটা কল কল ধরা লাগবে, হ্যাঁ। সরি ইন্টারাপশনের জন্য। আমরা সবাই একটু ওয়েট করি, ভাইয়া খুব অল্প সময়ের মধ্যে আবার চলে আসবে। হ্যালো, শুনতেছো তোমরা?
জি ভাইয়া। ওকে। আমি মনে হয় ডিফারেন্ট রোল গুলো নিয়ে বলতেছিলাম, সরি আসলে ইন্টারাপশনের জন্য আপা একটু বলে দিয়েছিল। ওকে, তারপরে আজকের মূল টপিকটাতে যদি আসি, আজকের মূল টপিক ছিল আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এবং ইন্ডাস্ট্রিতে ইউজটা আর কি। তো ইন্ডাস্ট্রিতে ইউজের আগে আমি একটা গল্প বলি। কিছুদিন আগে আমার একটা স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল, ও মেডিকেলে পড়ে। তো ও বলতেছে, ভাইয়া আসলে আপনারা দুনিয়াতে কি করে রাখছেন, আহ, আমি যখন ফেসবুকে ঢুকি, ফেসবুক কেমনে জানি আমারে আটকায় রাখে। আমি 2 ঘন্টা 3 ঘন্টা কন্টিনিউয়াস ফেসবুকের মধ্যে আটকে আছে, এবং কোন নিউজটার পরে বা কোন নিউজ ফিডের পরে কোন নিউজ ফিডটা ভালো পছন্দ করবো, ওইটা ওরা বুঝতে পারে। ফেসবুকের অ্যালগরিদম ওইভাবেই সাজানো। বা ইউটিউবের অ্যালগরিদমের কথা যদি বলি, যে আমি কোন ভিডিওর পরে কোন ভিডিও আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং আহ, আমরা যদি এখন দেখি রিলসে যদি কেউ একজন আটকায়, কাইন্ড অফ একবার যখন আটকা পড়ছে 2 ঘন্টা 3 ঘন্টা ওর কেমনে গেছে ও বুঝতে পারতেছে না। তো এই জায়গাগুলাতে আসলে মূলত কাজ করে অ্যালগরিদমের বিষয়গুলোই। অ্যালগরিদম দিয়ে এই জিনিসগুলো কাজ করে। হয়তো ডিফারেন্ট কাইন্ডের অ্যালগরিদম, হয়তো এই জিনিসগুলো নিয়ে তোমরা একাডেমিকে পড়বা না, ইন্ডাস্ট্রিতে আসলে এই জিনিসগুলো দেখবা। আর তারপরে কিছুদিন আগে আরেকটা জিনিস নিয়ে আমি কাজ দেখতেছিলাম। এটা হয়েছে, আমি প্রবলেমটা বলি, সলিউশনের দিকে আমরা হয়তো যাব না, কারণ সলিউশনের দিকে গেলে টেকনিক্যাল আলোচনা চলে যাবে, এটা হয়তো এনজয়েবল হবে না। হয়তো কোনো একদিন ক্লাসে যদি আলোচনা সুযোগ হয় আমরা এই আলোচনাটা করবো। টুইটারের মধ্যে যখন ইউজার অনেক বেশি হয়ে গেল, লেটস সে 1 লাখ ইউজার হয়ে গেল টুইটারের। তো 1 লাখ ইউজার হয়ে গেছে এবং 1 লাখ ইউজারের নিউজ ফিড তৈরি করা লাগতেছে। আমি কাইন্ড অফ টুইটারের এই প্রবলেমটা নিয়ে আমি কিছুদিন আগে একটু ঘাটাঘাটি করতেছিলাম। আমি প্রবলেমটারে একটু বোঝানোর ট্রাই করতেছি। 1 লাখ মানে তো 10⁵ তো 1 লাখ ইউজার হয়ে গেছে টুইটারের, এবং 1 লাখ ইউজারের মধ্যে ওই ইউজারের প্রত্যেকের জন্য আমার ইন্ডিভিজুয়াল টাইমলাইন তৈরি করা লাগবে। আমার প্রত্যেকটা ইউজার কিন্তু সেম এমন না যে তোমরা যদি ফেসবুকে লেটস সে এবিসি একটা পারসন, ডিইএফ আরেকটা পারসন, এবিসি ফেসবুকে যা দেখবে ডিইএফ ফেসবুকে কিন্তু তা দেখবে না। ওইখানে আসলে ইউজারের চয়েস অনুযায়ী কম্পোনেন্ট গুলা নিয়ে আসা হবে। তো আমরা তো এইটুকু জানি যে কাইন্ড অফ কম্পিউটারের কাজ করার ক্ষমতারে যদি তুমি 1 সেকেন্ডে করো, তাহলে 10⁸ এর বেশি কম্পিউটারের জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যায় পার সেকেন্ডে। কম্পিউটার পার সেকেন্ডে 10⁸ সংখ্যক ইটারেশন চালাইতে পারে আর কি। তো 10⁵ সংখ্যক মানুষের জন্য এখন স্ট্যাটাস আসে কতগুলো। তো স্ট্যাটাস যদি আমরা ধরি এভারেজে একটা মানুষ 5টা স্ট্যাটাস দিছে, তাইলেও তো 5 ইন্টু 10⁵, মানে মোটামুটি 10⁻10 সংখ্যক স্ট্যাটাস নিয়ে ডিল করা লাগতেছে। তো এই ধরনের প্রবলেম গুলা ওরা যখন সলভ করতেছে, ওদের দেখা যাইতেছে রিসোর্স অনেক বেশি ব্যয় হইতেছে, তারপরে আরো বেশ কিছু জায়গায় যে লাগছে টাইম অনেক বেশি চলে যেতেছে। তো এই জায়গাগুলাতে আসলে কোম্পানিগুলো ওই অ্যালগরিদমিক সলিউশনের দিকে যাওয়া লাগে আর কি। লেটস সে দুইজন একই সাথে দুইটা অ্যালগরিদম জেনারেট করছে। একজনের অ্যালগরিদমের কমপ্লেক্সিটি যদি ধরি আমি আহ n log n, অ্যালগরিদমের কমপ্লেক্সিটির সাথে তোমরা তো আহ, দুইজন যদি প্রবলেম সলভ করে একটা, একজনের n স্কয়ার সলিউশন হয় আর একজনের যদি n log n সলিউশন হয়, এগুলা দেখতে তোমাদের আসলে প্রায় কাছাকাছি মনে হইতেছে, কিন্তু বাস্তব জীবনে এগুলা যখন ইমপ্লিমেন্ট হইতেছে, কোনো কোম্পানির যদি 10 লাখ ইউজার থাকে, তখন দেখা যায় যে আসলে ডিজাস্টার হয়ে যাবে। কারণ 10 লাখ মানে হচ্ছে 10⁶, এখন n স্কয়ার সলিউশন মানে হচ্ছে মোটামুটি কাজ করা লাগবে 10⁻12 সংখ্যক। 10⁻12 সংখ্যক কাজ করতে কম্পিউটারের সময় লাগবে 10⁻4, মানে প্রায় 10,000 সেকেন্ড। আবার n log n কমপ্লেক্সিটির কোনো একটা প্রবলেম যদি সলভ করা হয়, তো ওইটার জন্য 10⁻6 এ হয়তো 10⁻8 আসবে। তো এই 10⁻8 মানে 1 সেকেন্ডে, মানে একই কাজ দুইটা অ্যালগরিদম ডিজাইন করছে, একজনের কাজ করতে সময় লাগতেছে 10,000 সেকেন্ড,
আরেকজনের কাজ করতে সময় লাগতেছে কত বলা যায় 1 সেকেন্ড। তো এই ধরনের অনেক প্রবলেম আছে। যেমন কিছুদিন আগে আমরা একটা কাজ করছি, আমাদের সার্ভার কোস্টিং মোটামুটি কত বলা যায় 1,20,000, মানে প্রায় 1.5 কোটি টাকার মতো সার্ভার কোস্টিং চলে আসছিল। তো আমাদের সার্ভার কোস্টিং মোটামুটি 1.5 কোটি টাকার মতো চলে আসছিল পার মান্থে এই জিনিসটা। তো এখানে পরবর্তীতে আমরা বেশ কিছু রিসার্চ করছি, বেশ কিছু রিসার্চ করার পরে দেখা গেল আমাদের বেশ কিছু অপটিমাইজেশনের জায়গা আছে, এবং এটা আমরা প্রায় মনে হয় $50,000 নিয়ে আসতে পারছি। তো চিন্তা করো, পার মান্থে প্রায় 70-80 লাখ টাকা সেভ হইতেছে শুধুমাত্র একটা কোম্পানির অ্যালগরিদমিক একটা চেঞ্জের জন্য। এখন কিভাবে ওই অ্যালগরিদমটা কাজ করছে এটা আমার চোখের সামনে এই কাজটা হয়েছে, বা আমি নিজে ওইটাতে এঙ্গেজ ছিলাম। কিভাবে এই ডিসকাশনে গেলে একটু লম্বা হয়ে যাবে বা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, বাট ধরে নিতে পারো যে তোমরা ইউনিভার্সিটিতে অ্যালগরিদমে যা শিখতেছো বা ডাটা স্ট্রাকচারে যা শিখতেছো এর কোনো জিনিসই আসলে ইউজ হয় না এরকম না। এই জিনিসগুলোর প্রচন্ড ইউজ আছে, এবং ছোটখাটো ছোটখাটো ভুলগুলোর জন্য দেখা যাইতেছে আমাদের কোম্পানিগুলোর অনেক বেশি কিছু সময় টাইম নষ্ট হইতেছে, কিছু সময় রিসোর্স নষ্ট হইতেছে, কিছু সময় রিসোর্স নষ্ট হইতেছে, আবার কিছু সময় টাকা নষ্ট হইতেছে। আমার এই যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটাতে মোটামুটি টাকার একটা বড় বিষয় ছিল। তারপরে এর বাইরেও আমরা আমাদের একটা কাজ করার জন্য সিনারিও ক্রিয়েট করি। সিনারিও কাইন্ড অফ ধরতে পারো একটা কোম্পানির সাব ব্রাঞ্চ কতগুলো আছে ওই জিনিসগুলোর ইনফরমেশন নিয়ে একটা প্ল্যাটফর্ম বানায় দেওয়া আর কি। তো আমাদের প্ল্যাটফর্ম বানায় দেওয়ার উপরে ডিপেন্ড করে ওই সিনারিওটা ক্রিয়েট করতে আমাদের লাস্ট মুহূর্তে এমন হয়েছিল প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতো। মানে একটা ইউজার কোনো একটা বাটনে ক্লিক করার পরে আমাদের পুরো কাজটা শেষ হওয়ার জন্য ওই ইউজারের 1 ঘন্টা সময় বসে থাকা লাগতো, বা 40-50 মিনিট অনায়াসে বসে থাকা লাগতো। ওইখানেও আমরা অ্যালগরিদমিক সলিউশন নিয়ে আসছি, যখন অনেক কাজ করা হয়েছে ওইখানে। তো অনেক কাজ করার পরে ওইখানে দেখা গেছে ওই জিনিসটা আমরা 5 মিনিটে নিয়ে আসছি। তো এখন আমাদের একটা সিনারিও ক্রিয়েট হওয়ার জন্য 5 মিনিট সময় লাগে। ওখানেও কিভাবে অপটিমাইজ হয়েছে, কিভাবে অ্যালগরিদম ইউজ হয়েছে এটা নিয়ে আমার ওই টপিকটা হয়তো 3-4টা ক্লাসে ব্যাখ্যা করা লাগবে, বাট অ্যালগরিদমের থ্রুতেই আমরা এই টাইমটা নিয়ে আসছি। কিছুদিন আগে এরকম আমাদের হয়েছে, এটা আমাদের নিজেদের যে এই ধরনের কাজ করতেছি বা করছি ওইটা নিয়ে বলতেছি আর কি। আমাদের ডাটাবেজে কিছু সমস্যা হয়েছে। ডাটাবেজে দেখা গেছে জাস্ট তোমরা যদি প্রজেক্ট বানাও দেখবা প্রজেক্ট বানানোর জন্য ডাটাবেস দেখা তুমি ইউজারের আইডি দিয়ে ডাটা নিয়ে আসতেছো, ইউজারের ইনফরমেশন নিয়ে আসতেছো, বা ডাটাবেস থেকে ইউজারের নেম দিয়ে ইনফরমেশন নিয়ে আসতেছো। তো আমি যদি এরকম বলি যে তোমরা যখন ইউনিভার্সিটিতে প্রজেক্ট বানাও ওইখানে ইউজার থাকে মূলত 2-3 জন, তুমি একটা ইউজার, তুমি আরেকটা ইউজার ক্রিয়েট করো, আর ইউনিভার্সিটির টিচার প্রজেক্টটা দেখার সময় আরেকটা ইউজার ক্রিয়েট করে। তো এইখানে আসলে ওই প্রবলেম গুলো খুব একটা প্রবলেম হয় না। তুমি ওইখানে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসার জন্য লগ এন্ড সার্চ চালাইছো আর কি, লিনিয়ার সার্চ চালাইছো, সরি লিনিয়ার সার্চ চালাইছো। তো লিনিয়ার সার্চ লগ এন সংখ্যক সময় নেয়, লগ এন সরি লিনিয়ার সার্চ বিগ অফ এন এ কাজ করে। তো বিগ অফ এন এ তোমার আসলে 10টা ডাটা আছে বা 50টা ডাটা আছে, ওইটার জন্য বিগ অফ এন আর লগ এন প্রায় একই জিনিস। বাট ইন্ডাস্ট্রিতে যখন আসতেছো, ফেসবুকের ইউজার আছে লেটস সে কত হইব, ধরলাম আমি কথার কথা 100 কোটি ইউজার আছে ফেসবুকে, বা 50 কোটি ইউজার আছে ফেসবুকে। তো 50 কোটি ইউজারের যখন তুমি নেম দিয়ে সার্চ করতেছো লগ এর মানে বিগ অফ এন, তার মানে 50 কোটি কাজ করতে হতেছে, 50 কোটি কম্পারিজন করতে হতেছে। 50 কোটি কম্পারিজন যদি ডাটা করে তাহলে মোটামুটি 3-4 সেকেন্ডের মতো সময় লাগবে। 50 কোটি মানে হচ্ছে 50 কোটি মানে হচ্ছে 5 × 10⁻, কত 10⁻7, তার মানে হচ্ছে মোটামুটি 50 সেকেন্ড সময় লাগবে। তো তুমি একজনের নেম ফেসবুকে সার্চ করলা, তারপরে 50 সেকেন্ড সময় করে ও আউটপুট দিতে পারবে। এর মধ্যে আবার নেটওয়ার্ক ডিলে আবার অনেক কিছু তো আছে। তো এই জায়গাগুলোতে আসলে ইন্ডাস্ট্রি লেভেলে যখন আসবা তখন দেখবা অনেক অপটিমাইজেশন করা হইতেছে, অনেক ধরনের অ্যালগরিদম সলভ করা হইতেছে। ওইখানে কিছু অ্যালগরিদম ইন্ডেক্সিং, কেশিং, তোমরা ডাটাবেজে এগুলো হয়তো করবা। এই ধরনের অ্যালগরিদম অ্যালগরিদম শুধুমাত্র একটা কোর্স না, তোমার প্রায় প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা প্রজেক্টের আরো যে বিষয়গুলো আছে
ওই জায়গাগুলোতে অ্যালগরিদমের প্রয়োজন পড়বে আর কি। তো অ্যালগরিদম নিয়ে তো কিছু বললাম, আরো অনেক কিছুই বলা যেত। তারপরে হয়েছে আমারে বলা হয়েছে তোমরা সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে ম্যাক্সিমাম মানুষজন আছো, তোমাদের আসলে কোন জায়গাতে ফোকাস দেওয়া উচিত ইন্ডাস্ট্রিতে আসার জন্য, এটা নিয়ে কিছু কথা বলতে। তো আমি যদি বলি তাহলে প্রথমে বলবো যে আসলে আহ, একটা ল্যাঙ্গুয়েজ চুজ করো। একটা ল্যাঙ্গুয়েজে আসলে মোটামুটি এখন এআই দিয়ে অনেক কাজ করা যায়, প্রায় সব কাজে দিয়ে করতে পারবা। বাট একটা ল্যাঙ্গুয়েজের আসলে মোটামুটি ফান্ডামেন্টালস যাই না আসো, কারণ একটা ল্যাঙ্গুয়েজ যদি ফান্ডামেন্টালস যাই না আসো তাহলে একটু ঝামেলা হয়ে আছে আর কি, তো অনেক জায়গায় আটকে যাবে। এআই তোমার সলিউশন দিবে কিন্তু তুমি সলিউশন বুঝতে পারবে না। বা এআই সলিউশন দিব, তুমি সলিউশন বুঝতে পারবে না। বা আহ, তুমি আসলে এআই সলিউশনটাতে আরো অপটিমাইজেশনের যে জায়গা আছে ওইগুলো বুঝতে পারবে না। তো একটা ল্যাঙ্গুয়েজ আসলে ভালোভাবে শিখে আসতে পারো, এটা ইউনিভার্সিটি যে ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটাইজ করে ওই ল্যাঙ্গুয়েজটাই শিখো। নিজে থেকে নতুন ল্যাঙ্গুয়েজ, ইন্ডাস্ট্রি এই ল্যাঙ্গুয়েজ শিখতেছে বা ইন্ডাস্ট্রিতে এই ল্যাঙ্গুয়েজ অনেক বেশি চলতেছে, এটা তো নেই। ইউনিভার্সিটিতে যে ল্যাঙ্গুয়েজটা তোমাদের আসলে এখন শেখানো হইতেছে, লেটস সে যদি ওপি তোমাদের বা কি বলা যায় তোমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং যদি সি দিয়ে পড়ানো হয় বা পাইথন দিয়ে পড়ানো হয়, ওই ল্যাঙ্গুয়েজটা একটু ভালোভাবে জানা আসো, কিভাবে এর কাজ করে, কিভাবে লুপ কাজ করে, কিভাবে লিঙ্ক লিস্ট কাজ করে, কিভাবে অ্যালগরিদম ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, এই জায়গাগুলোতে প্রচুর নলেজ নিয়ে আসো, কারণ এই জায়গাটা তোমাদের ফান্ডামেন্টালস। আমি যদি কম্পিউটার সায়েন্সে পড়তে এসে রিডিং করতে না পারি তাহলে আমার এরকম অনেক বেশি প্রবলেম হয়ে যাবো বা আমি আগাইতে পারবো না। সিমিলারলি আসলে একটা ল্যাঙ্গুয়েজ শিখা অ্যালগরিদম ডাটা স্ট্রাকচারে ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে সময় দেওয়ার প্রয়োজন আছে আর কি, তাহলে সামনে আমি অনেক বেশি স্ট্রাগল করবো। তারপরে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এই প্রবলেম এই জায়গাতে সময় দাও যত বেশি পারো। আমি সাজেস্ট করব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সম্ভব হলে থার্ড ইয়ারের একটা অংশ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে বেশি ফোকাস দিও। এখানে ফুড প্রসেস আছে, আরো বিভিন্ন অনলাইন যা যা আছে এখানে প্রবলেম সলভ করা যায়। কম্পিটিটিভ করা লাগবে বিষয়টা এমন না, কম্পিটিটিভ করতে পারলে ভালো, না করতে পারলেও সমস্যা নাই। কম্পিটিটিভ এর বাইরেও প্রবলেম সলভিং করা যায়, এর বাইরেও আসলে হয়তো প্রবলেম সলভিং কেউ করছো 20-30টা প্রবলেম সলভ করছো বা 10টা প্রবলেম সলভ করছো, তুমি ফিল করতে পারতেছো যে তোমার এই প্রবলেম সলভিং এনজয় করতেছো না। এমন হইতে পারে যে বিভিন্ন প্রজেক্ট বানাইতে পারো। তো এই প্রজেক্ট বানাইতে গিয়া বিভিন্ন সময় যে ধরনের কাজ করতেছো, এই কাজগুলাই তুমি একটা প্রজেক্ট বানাইছো, এখানে 5 জন ইউজার দিয়ে কাজ করছো, তুমি ওই ওই জায়গাটাতেই চিন্তা করতে পারো যে আসলে এখানে যদি আমার 50 জন ইউজার হতো বা 50 লাখ ইউজার হতো বা 1 কোটি ইউজার হতো, তখন আমি আসলে এই প্রবলেম গুলা এইভাবে কি সলভ করতাম, এখানে কি কোনো অপটিমাইজেশনের জায়গা আছে। তো এই জিনিসগুলো যখন তুমি চিন্তা করতেছো তখন আসলে তুমি রিয়েল লাইফে আসলে এভাবে অ্যালগরিদমটা ইউজ করে এটা কি বলা যায় ইয়ে করতে পারবে আর কি। তারপরে সামনে আরো কিছু কোর্স পাবে তোমরা, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ডাটাবেস, এই ধরনের ফান্ডামেন্টাল কিছু কোর্স আছে। মানুষজন এসে বলবে যে এই সময়টাতে কোনো কিছু লার্ন করা লাগবে না, সব এআই করে দিবে, কিন্তু এই ফান্ডামেন্টাল যদি তোমরা না জানো আসো তাহলে একটু স্ট্রাগল করবে আর কি। তো আমি সাজেস্ট করবো এই মুহূর্তে যত বেশি পারো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে ব্যবহার করা শিখো, এগুলা দিয়ে প্রবলেম সলভ করার ট্রাই করো, সম্ভব হলে কিছু প্রজেক্ট করো, এবং সামনে আরো কম্পিউটার সায়েন্সের বেসিক যে কোর্সগুলো আছে আহ, এই কোর্সগুলোতে সময় দাও। আই থিঙ্ক এই জিনিসগুলো নিয়ে তারপরে যখন তোমরা 3-2 তে উঠবা বা 4-1 উঠবা তখন আসলে ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করো যে ইন্ডাস্ট্রি কি ধরনের স্কিল চাইতেছে, ওইভাবে ইয়ে করতে পারো আর কি। আর আমি মোটামুটি এই জিনিসগুলো ভুলে ফেলাইছি। কোড রাইট রাইট করতে, তারপরে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, এই জিনিসগুলো চলে আসছে মোটামুটি। আমি এক স্লাইডে দেখি মোটামুটি সবগুলা স্লাইডে ইয়ে করে দিচ্ছি আর কি। কেউ যদি থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে দেখো, তার জন্য যে ধরনের কথাবার্তা থাকবো আর কি, যে এক দুইটা কিছু প্রবলেম সলভ করলা, এক দুইটা প্রজেক্ট করলা, দেন আসলে দাদা থার্ড বিভিন্ন ইয়ার কোম্পানি আসলে কি আপনাদের ধরনের ক্লাস শুরু স্কিল হবে এখন, চায় আমি ওই বের হয়ে যাই। কোম্পানিগুলোর জব সার্কুলার গুলা দেখতে পারো, ওই অনুযায়ী কিছু পড়াশোনা করলা, আই থিঙ্ক দ্যাটস এনাফ। কিন্তু ফার্স্ট ইয়ারে যদি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে কিছু গ্যাপ থাকে, এখন পর্যন্ত গুগল, মাইক্রোসফট এই লেভেলের কোম্পানি থেকে শুরু কইরা একদম বাংলাদেশের এভারেজ থেকে আপার এভারেজের দিকে প্রায় সবগুলা কোম্পানিতেই তোমার ভাইবার বা তোমার ইন্টারভিউ এর 50 থেকে 80% টপিক গুলো আসবে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম।
30% বা 20% বা 10% আসবে আদার্স টপিক, হয়তো 5% থেকে 10% জায়গাতে স্পেসিফিক কিছু নলেজ চাইতে পারে। ওকে, তো আই থিংক আমি মোটামুটি আমার শেষের দিকে চলে আসছে। তো আমি আরেকটা জিনিস যেটা সাজেস্ট করব, এটা হচ্ছে আমরা যখন কোন একটা সেশনে পার্টিসিপেট করি তখন বেশ কিছু মোটিভেশন পাই এবং একদিন অনেক বেশি পড়াশোনা ট্রাই করি, বাট এটা কনসিস্টেন্স হয় না আর কি। তো কম্পিউটার সায়েন্সে বা ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসার জন্য আমার মনে হয় যে আসলে একদিনে 10 ঘন্টা পড়াশোনা বা 10 ঘন্টা প্রবলেম সলভিং করার থেকে প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা সময় নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা নিজের কি বলা যায় গ্রো করার জন্য আসলে সময় দেওয়া উচিত। এই জিনিসটা বেশি এফেক্টিভ রেদার দেন আমি একদিনে 20 ঘন্টা পড়লাম বা একদিনে 10 ঘন্টা পড়লাম। একদিনে 10 ঘন্টার থেকে রেগুলার 2 ঘন্টা 1 ঘন্টা প্রচুর এফেক্টিভ হবে। এখন আমার মনে হয় যে তোমরা যদি আসলে রেগুলার 1-2 ঘন্টা অর্গানাইজ ওয়েতে করতে পারো তাহলে ফোর্থ ইয়ারে ওঠার পরে মানে আই থিংক জব নিয়ে ইনশাআল্লাহ খুব বেশি স্ট্রাগল করা লাগবে না তোমাদের আর কি। কারণ একদিকে এটাও সত্যি ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষজন আসছে বা কম্পিউটার সায়েন্সে প্রচুর মানুষজন আছে, এটাও সত্যি। প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স আছে। আবার এটাও সত্যি ইন্ডাস্ট্রিতে স্কিল মানুষজন নাই। তো নিজের এভারেজ থেকে যত নিচের দিকে নামবা তোমার জব পাওয়ার ব্যাপারটাতে আসলে স্ট্রাগল তত বেশি করতে হবে, কারণ ওইখানে মানুষ বেশি। আর তুমি যদি রেগুলার 1-2 ঘন্টা সময় দিতে থাকো তাহলে দেখবে আস্তে আস্তে তুমি এভারেজ থেকে উপরের দিকে উঠতে পারবা। আর এভারেজ থেকে যত বেশি উপরের দিকে উঠবা ওই জায়গাটাতে স্ট্রাগল কম বা ওই জায়গাতে কম্পিটিশন কম। তো আমি চেষ্টা করব বা আমি সাজেস্ট করব সবাইরে আমরা যাতে এভারেজ থেকে উপরে দেখি, যত বেশি উপরে উঠবো আমার জব পাওয়া এবং ইজিলি জবে এন্ট্রি নেওয়া এবং কর্পোরেট লাইফে ভালো করা ইজি হবে আর কি। আর এভারেজ থেকে যত নিচে নামবো ওই জায়গাটাতে মানুষ অনেক বেশি, তো জব বেশি থাকলেও আসলে মানুষ বেশি হয়, ওভার ক্রাউডেড হয়ে আছে ওই জায়গাটা, ওইখানে স্ট্রাগল বেশি করা লাগবে। তো আমি মোটামুটি আমার শেষ দিকে চলে আসছে, আমি এর বেশি সময় নিব না। আসলে আমি তোমাদের প্রশ্ন উত্তর রাখি, কারণ আমার মনে হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়াটা বেশি জরুরি, কারণ কনফিউশন থাকতে পারে বিভিন্ন জায়গায় তোমরা। সেশন হোস্ট যে আমি আসলে সরি তোমার নামটা ভুলে গেছি, তুমি প্রশ্ন উত্তর নিয়ে শুরু করতে পারো। আচ্ছা স্যার, এত সুন্দরভাবে বিষয়গুলি উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে হ্যান্ড রেজ করুন, আমরা একে আচ্ছা, একে আমি আপনাদের মনে প্রশ্ন করার চেষ্টা করব। হ্যাঁ, কমেন্টে মনে হয় অলরেডি একটা প্রশ্ন আসছিল, আমি প্রশ্নটা মিস করছি, একটু দেখবা? ইফতিহক একটা প্রশ্ন করছিলেন যে ভাই আপনি যখন অরবিটেক্সে জয়েন করেছিলেন তখন কি ওরা আগেই আপনার কাছে ডটনেট অ্যাঙ্গুলারের জ্ঞান আশা করেছিল, অর্থাৎ জয়েনের আগেই আপনি নিজে থেকেই ডটনেট অ্যাঙ্গুলার শিখেছেন নাকি অরবিটেক্সে জয়েন করার পরে শিখছেন? মূলত জানতে চাই অরবিটেক্স জয়েনের প্রস্তুতি নিতে ওরা। আচ্ছা, ওর দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা উত্তর দিয়ে দেই। প্রথম প্রশ্নটা ছিল যে আমি অরবিটেক্সে জয়েন করার আগে আমি ডটনেট অ্যাঙ্গুলার পারতাম কিনা। আচ্ছা, আমি আসলে জয়েন করার আগে ডটনেট অ্যাঙ্গুলার নামে কোনো কিছু আছে আমি জানতাম না। ঠিক আছে, আমার ইউনিভার্সিটিতে মান্থস থেকে 1-2টা প্রজেক্ট করা হয়েছে, কিন্তু ডটনেটে কোনো কাজ করি নাই এবং কোম্পানিও আমার কাছে ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স চায় নাই। আমাদের কোম্পানি ফ্রেশার যাদের রিক্রুট করি আমরা, আমি লাস্ট 2টা রিক্রুটমেন্টে একদম অ্যাক্টিভলি এনগেজ ছিলাম। আমাদের রিক্রুটমেন্ট মূলত আহ, বড় একটা ধাপ হয় ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের। এসে কাইন্ড অফ কয়েকটা প্রবলেম দেয়া থাকবে, ওই প্রবলেম যারা সলভ করতে পারে তাদের আমরা ভাইভাতে ডাকি। আহ, তো তাদের ভাইভাতে ডাকার পরে তাদের কাইন্ড অফ সিভিতে যা যা লিখছে ওই অনুযায়ী একটা ছোটখাটো ভাইভা হয় এবং যাদের মনে হয় যে আসলে কম্পিটেবল আমাদের সাথে যায় ওদের আসলে জব অফার করা হয় আর কি। তো অরবিটাক্স ফ্রেশারদের কাছে ডটনেট অ্যাঙ্গুলার বা ওরা যে ধরনের কাজ করে এই ধরনের কাজগুলা আশা করে না। অরবিটাক্স জয়েন করার পরে লার্নিং এর জন্য আলাদা সময় দেওয়া হয় এবং মজার বিষয় হয়েছে অরবিটাক্সে জয়েন করার প্রথম 6 মাস বা প্রথম 4-5 মাস তোমার আসলে
ওরবিটেক্স এর জন্য খুব বেশি কাজ করা হবে না, তুমি নিজেই ফিল করতে পারবে। তুমি আসতেছো অফিসে, নিজে লার্ন করতেছো, বাসায় কিছু লার্ন করতেছো, তারপরে খাওয়া দাওয়া করতেছো, একটু খেলাধুলা করতেছো, তারপর বাসায় চলে যেতেছো। ওরবিটেক্স যে তোমার কাছ থেকে কিছু পাইতেছে বিষয়টা এমন না, কিন্তু ওরবিটেক্স কন্টিনিউয়াস তোমার পে করতেছে আর কি। তো যদি এরপরে 6 মাস বা 7 মাস পরে আস্তে 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 প্ল্যাটফর্মে ইউজ টু হওয়া শুরু হয়, মানুষজন পুট করা শুরু করে প্ল্যাটফর্মের জন্য, দেন আস্তে আস্তে তোমার কাছ থেকে কোম্পানি কিছু পাইতে পারে আর কি। তো এইটা আসলে অনেক সময় দেখা যায় যে তুমি 6 মাস, 1 বছর, 2 বছর কোম্পানিতে জয়েন করার পরে চলে গেলা, এটা কোম্পানির জন্য একটা বড় চ্যালেঞ্জ বা কোম্পানির জন্য একটা বড় লস। তো এটা কোম্পানি সবসময় চায় কোম্পানির কোনো একটা রিসোর্স যখন কোম্পানির প্ল্যাটফর্ম বুঝে গেছে, কোম্পানিতে পুট করতে পারতেছে, সে কোম্পানিতে এক্সিস্ট করুক, সে কোম্পানি থাকুক, আরো বেশ বেটার আউটপুট দিক আর কি। এটা ছিল এর প্রথম প্রশ্ন, আমি মনে হয় উত্তর দিয়ে দিতে পারছি। আর 2 নাম্বার হইছে অরবিটেক্স এ জয়েন করার ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট স্কিল, ওপি স্কিল, এসকিউএল, কম্পিটিটিভ প্রোগ্রামিং যথেষ্ট কিনা। হ্যাঁ, অরবিটেক্স এ জয়েন করার জন্য যে স্কিলগুলো বলছো আই থিংক এইগুলা এনাফ। আমি আরেকটু বলবো হালকা অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, এই জিনিসটাও একটু জানা উচিত। আমার মনে হচ্ছে একটু সিনিয়র উনি, বা ও একটু সিনিয়র, মানে অপারেটিং সিস্টেমের একটু নলেজ রাখা উচিত এবং নেটওয়ার্কিং এর একটু নলেজ রাখা উচিত। এইগুলা দেখেও মাঝে মাঝে হয়তো জিজ্ঞাসা করতে পারে, বা আমাদের কাজ করতে গিয়ে এই জিনিসগুলা মাঝে মাঝে চিন্তায় রাখা লাগতে পারে, লাগে আর কি। আর আরেকটা বিষয় হয়েছে যেটা সিবিতে যে ধরনের স্কিল লিখছে, আমি যদি এই স্কিলের বাইরেও সিবিতে আরো কোনো স্কিল এড করে থাকে, ওই স্কিল সম্পর্কে আমার ভালো একটা নলেজ থাকা লাগবে। লেটস সে কেউ একজন এসে বললো আমি ডটনেট পারি, সে মাত্র ইন্ডাস্ট্রিতে আসছে বা 4th ইয়ার পাস করছে, সে যদি তার সিবিতে ডটনেট পারি বলে, ভাইভাতে অবশ্যই তারে ওই জিনিসটা বাজায় দেখা হলো। তো এখন কেউ যদি তার সিভিতে ডটনেট অ্যাড না করে, তার জন্য অবশ্যই ডটনেট থেকে কোনো প্রশ্ন আসবে না। বাট কেউ যদি সিভিতে এই ধরনের কোনো স্কিল লেখা দেখে, তো এটা অবশ্যই চেক করা হয় আর কি। কারণ অনেক সময় দেখা যায় মানুষজন সিভিতে অনেক ইনফরমেশন লেখা রাখছে, কিন্তু ওই সিভি মানে ওই ইনফরমেশন সে কোনো কিছু জানে না, এরকম যাতে না হয়। তো আমি সাজেস্ট করবো সিভি যখন আমরা বানাইতেছি তখন সিভিতে এমন জিনিসই লেখা উচিত যে জিনিস নিয়ে কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, আমি 10 মিনিট কমফোর্টেবলি কথা বলতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন। দেখা যাচ্ছে মুমিনুল ইসলাম হ্যান্ড রেজ করে রেখেছেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো নর্মালি ডিএসএ শিখি বা প্রবলেম সলভিং বা আদার্স অনেক সেক্টর ইউজ করি, কিন্তু প্র্যাকটিসের জন্য, অর্থাৎ এই ডিএসএ গুলো প্র্যাকটিসের জন্য আমরা কোন ধরনের প্ল্যাটফর্ম গুলো ইউজ করতে পারি? আহ এটা আসলে তুমি কোন ইয়ারে পড়ো? আমি তুমি করে বলতেছি, সরি। ভাইয়া, ভাই আমি 4th ইয়ার স্টুডেন্ট, বাট সবার জন্যই কোশ্চেনটা করা যাচ্ছে, সবাই আচ্ছা, তো বুঝতে পারে। 4th ইয়ারের কেউ যদি এই জিনিসটা বলে আমারে যে আমি কোন ধরনের প্রবলেম সলভ করব, তাইলে আমি বলবো 4th ইয়ারের জন্য আসলে লাক্সারি করার টাইম নাই। তো যেহেতু লাক্সারি করার টাইম নাই, লিড কোড ভালো, লিড কোড ভালো। বা আমি যদি গুগলে গিয়া গুগল করি ডিএসএ প্রবলেম ফর বিডি ইন্ডাস্ট্রিজ, এই টাইপের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলা দেখে নিলে ভালো হইবো। এটা এটা কিন্তু সবার জন্য না, এটা 4th ইয়ারের যে আছে বা কয়েকদিন পরে যারা ভাইবা দিবে তাদের জন্য, কারণ ওদের হাতে খুব বেশি সময় নেই। কারণ আমরা যারা ভাইবা নিতে আসি, আমাদের আসলে তোমার ভাইবা নেওয়ার আগে টানা 2 দিন পড়াশোনা করে প্রবলেম সব বানায়া তোমার ভাইবা নেওয়ার সময় থাকে না। আমাদের ম্যাক্সিমাম সময় কাজের অনেক প্রেশার থাকে, এর মধ্যে এসে এইচআর বলে যে একটা ভাইবা নেওয়া লাগবে, ঠিক আছে, ওই কাজ দেখে ওইটা গিয়া ভাইবা নেওয়া হয়। তো ওই মুহূর্তে মাথায় যা আসে তাই প্রশ্ন করা হয়। সর্বোচ্চ যেটা হতে পারে যে ডিএসসি কোশ্চেন লিখে গুগল থেকে সার্চ করে তোমার একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই লেভেলের বিষয়গুলাই বেশি হয় আর কি। তো এই সময়টাতে যেহেতু 4th ইয়ারে, আমি সাজেস্ট করবো লিড করে একটু বেশি সময় দেওয়ার, কারণ লিড কুলের প্রবলেম গুলা বেশি মানে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড বা ইন্ডাস্ট্রি যে ধরনের প্রবলেম গুলা আক্স করে, এই প্রবলেম গুলো অনেক সময় লিকুইড থেকে কমন করা যায়। আর কেউ যদি 1st ইয়ারে 2nd ইয়ারে দেখে, তার জন্য আসলে আমি সাজেস্ট করবো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে সাইট গুলো আছে, কোড ফোর্সেস, লাইটও যে হতে পারে,
বা ফুড শেফ হতে পারে, আরো অনেক কাজ আছে। আমি অনেকদিন যাবত প্রায় 3 বছর হয়ে গেছে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে নাই। তো যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন থার্ড ইয়ারের শুরুর দিকটা আসলে তাদের ওই জায়গাটাতেই যাওয়া উচিত। ওখানে বেশি প্রবলেম সলভ করবো, ওইখানে যেটা হয় কনসেপ্টটা ক্লিয়ার হয় আর কি। কিন্তু ফোর্থ ইয়ার আসলে এত লাক্সারি থাকে না, তো ওই সময়টাতে আমি সাজেস্ট করব এটা। আবার অন্য তো অন্য কিছু করতে পারে। আই থিংক হতে পারে কিছু। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমার মনে হয় আমরা কমেন্ট দেখেও কোশ্চেন নেওয়া উচিত, অনেকে কমেন্ট করতেছে এবং কমেন্ট গুলা বেশ। শেরিন, তুমি কি কমেন্ট দেখতে পারতেছো? দেখো তো কমেন্ট থেকে কোশ্চেন নিতে পারবে না প্লিজ? একজন কমেন্ট করেছে, আলিফুজ্জামান নিশাদ, বিএসসি শেষ করার আগে কি জব পাওয়া সম্ভব? আচ্ছা, এখন যেটা হয়েছে জবের ক্ষেত্রে অবশ্যই সম্ভব। অনেকগুলা যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কিছু কম মানে সাবজেক্ট আছে যাদের ইন্টার্নশিপই একাডেমিকের অংশ, ওরা ইন্টার্নশিপ করতেছে। এখন খুব বেশি আসলে প্রেশার না থাকলে আমি সাজেস্ট করি, মানে ফিনান্সিয়াল যদি খুব বেশি ক্রাইসিস না থাকে তাহলে সাজেস্ট করি জবে না জয়েন করার। কারণ দেখা যায় যে ইউনিভার্সিটি লাইফটা আসলে শুধুমাত্র পড়াশোনা করলাম বা জব করব এই ধরনের চিন্তা ভাবনার সাথে ইউনিভার্সিটি লাইফে আরেকটা জিনিস আমার মনে হয় একটু মনে রাখা উচিত, লাইফের সবচেয়ে সুন্দরতম সময়। তো এই সময়টা আসলে বন্ধু বান্ধবদের সাথে একটু সময় দেওয়া দরকার আছে। সম্ভব, জব পাওয়া সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু অনেক সময় দেখা যায় যে জব করার পাশাপাশি মানে ক্লাস ম্যানেজ করে নেওয়া, এই জিনিসটা অনেকে পারে না, যার কারণে সিজিপিএ খারাপ করে দেয় বা পড়াশোনাতে গ্যাপ পড়ে। এখন কেউ যদি পড়াশোনার পাশাপাশি যোগ করতে পারে এবং এই স্কিলটা আসলে সবার থাকে না, এটা খুব রেয়ার কিছু মানুষজনের থাকে। আমার কিছু পরিচিত জুনিয়র আছে যারা জব করে আবার ওদের সিজিপিএ বা পড়াশোনা ঠিক আছে। আবার কাউকে কাউকে দেখছি যে আসলে আহ এই জব করতে গিয়া ওর পড়াশোনাতে অনেক বেশি আহ ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে। তো যদি এমন হয় পড়াশোনা ক্ষতিগ্রস্তের সম্ভাবনা থাকে, না করাটাই ভালো। বাট তোমাদের যে স্কিল আছে থার্ড ইয়ারের পরে আই থিঙ্ক মানে মিড লেভেলের যে কোনো কোম্পানি আসলে হায়ার করার ট্রাই করবে। প্লাস আসলে অনেক সময় দেখা যায় বিভিন্ন বাইয়াদের বিভিন্ন ছোটখাটো কোম্পানি থাকে, ওনাদের অনেক সময় ছোটখাটো কাজ কিছু থাকে আর কি, ওনারাও হায়ার করে প্রচুর। ওই জায়গাগুলোতে কাজ করে দিতে পারো। ওই ধরনের কাজ মানে যতটুকু করলে আহ পড়াশোনার ক্ষতি না হয় ততটুকু করা যায় এবং পাওয়া সম্ভব। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেন। আচ্ছা, আমাদের সেশনটি হচ্ছে গিয়ে ফেসবুক লাইভে আছে। তো একজন কোয়েশ্চেন করেছে যে ভাইয়া, সিজিপিএ কেমন প্রয়োজন ইন্ডাস্ট্রিতে জয়েনের জন্য, আর ডিএসএ টোটাল রোড ম্যাপটা যদি দিতেন। আচ্ছা, ইন্ডাস্ট্রির জন্য সিজিপিএ সিজিপিএ কাইন্ড অফ এইরকম আমরা চিন্তা করি, সিজিপিএ একটা ইন্ডিকেটর আমি আমার দায়িত্বের প্রতি সচেতন কিনা। আমি কিছু কথাবার্তা বললে আবার সেকেন্ড ইয়ারের ওরা অন্যদিকে মানে অন্য কিছু চিন্তা করতে পারে। আমি যদি বলি যে ইন্ডাস্ট্রি সিজিপিএ খুব বেশি একটা গুরুত্ব দেয় না, তাইলে আবার সেকেন্ড ইয়ারের ওরা পড়াশোনা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, আমি এটা চাইতেছি না, কারণ এইটা আসলে অনেক সময় দেখা যায় যে ওদের পিছনে ফেলায় দেয়। তো ইন্ডাস্ট্রি সিজিপিএ এর গুরুত্ব দেয় না বা কম্পিউটার সায়েন্সের সিজিপিএ ডাজন্ট ম্যাটার এই ধরনের মোটিভেশনে নেওয়া উচিত না। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে যারা আছে সবাই আমি এই জিনিসটা বলতেছি, এই ধরনের মোটিভেশন নেওয়া উচিত না। কারণ যখন আমি সিজিপিএ ডাজন্ট ম্যাটার এই ধরনের মোটিভেশন নিতেছি, তখন আমি আসলে আমার লাইফের অনেক পাথ ছোট করে দিতেছি। সিজিপিএ কাইন্ড অফ এরকম আমি একটা ইন্ডিকেটর ধরতে পারি, যারা যেটা ইন্ডিকেট করে আমি আমার উপরে কোনো দায়িত্ব দিলে এটা আসলে আমি কতটুকু সিরিয়াসলি পালন করি আর কি। এখন কারো যদি সিজিপিএ খারাপ হয়ে যায়, তার জন্য আসলে মানে লাইফ শেষ হয়ে গেছে, সেই ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবে না, এই জিনিসটা বলার সুযোগ কম। আহ পাস না করে আমাদের কোম্পানিতেও জয়েন করছে এরকম মানুষ আছে। সিজিপিএ যদি বলি, আমার সিজিপিএও খুব একটা ভালো না। কিন্তু এইটা আসলে মোটিভেশন বানানো উচিত না যে সেকেন্ড ইয়ারে কেউ একজন বললো যে আচ্ছা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আলিশামি করতে ভালো লাগে, আমি কম্পিউটার সায়েন্সের কোনো কিছুই করতেছি না, ডিএসও সলভ করতেছি না,
আবার অমুক ভাইয়ের গল্প দিয়া বলতেছি অমুক ভাই সিজিপিএ খারাপ ছিল তারপরে এত বড় কোম্পানিতে জব করে, এই 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 মোটিভেশনটা না নেওয়া উচিত, কারণ এটা লাইফের আমার পিছিয়ে দেবে আর কি। এখন কারো যদি সিজিপিএ সিনিয়রের দিকে কেউ থাকে এবং তার যদি সিজিপিএ খারাপ হয়ে থাকে, তার জন্য এই মেসেজ থাকবে যে তোমার লাইফ শেষ হয়ে যায় না, তোমার জন্য অপরচুনিটি অনেক আছে এখনো, স্টিল না। আর যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য মেসেজ থাকবো যে কোনো কারণে যদি সিজিপিএ মানে সিজিপিএ কোনোভাবে খারাপ হইতে দেওয়া যাবে না, সিজিপিএ ভালো রাখা লাগবে, এই জন্য কন্টিনিউয়াস পড়াশোনা করা লাগবে আর কি। এবং কেউ যদি মোটিভেশন দেয় যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, সে আসলে অনেক সময় মিথ্যা মোটিভেশন দিতেছে, ওই মোটিভেশন নেওয়া যাবে না। ওকে, আচ্ছা, তারপরে রিমন মাহমুদ বলেছেন আপনি বলেছিলেন কনসিস্টেন্টলি পড়াশোনা করাটা বেশি ইম্পর্টেন্ট একদিনের লেন্থি টাইম নিয়ে পড়াশোনা করার থেকে। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি মাঝে মাঝে ইনকনসিস্টেন্ট হয়ে যাই, অ্যান্ড একবার একটু গ্যাপ হয়ে গেলে সেই গ্যাপ ফিল আপ করতে স্ট্রাগল করি। এই বিষয় নিয়ে যদি একটু বলতেন, যদি আপনিও সিমিলার প্রবলেম ফেস করছিলেন কিনা আর এটাকে কিভাবে হ্যান্ডেল করেছেন। আচ্ছা, এখন যেটা হয়েছে আমি একটু ইনকনসিস্টেন্ট ছিলাম আমার মানে একাডেমিক লাইফে। আমার ফার্স্ট ইয়ারটা কনসিস্টেন্ট ছিল, আমি ফার্স্ট ইয়ারে আইসা দেখলাম যে আমাদের কি বলা যায় একজন সিনিয়র উনি জাস্ট সাবজেক্ট টিচার হয়ে গেছেন, তো আমার খুব বেশি মন চাইতো যে আমিও সাবজেক্ট টিচার হই, এই জন্য মোটামুটি পড়াশোনা করছি। সেকেন্ড ইয়ারে আসার পরে যেটা হইলো আহ আমি অনেক কিছুতে এঙ্গেজড হয়ে গেছি, স্পেশালি কোচিং সেন্টারের সাথে এঙ্গেজড হয়ে গেছিলাম, যার কারণে আমার পড়াশোনাতে একটু ঝামেলা হয়েছিল আর কি। ফোর্থ ইয়ারে উঠে এসে আবার আমার মনে হয়েছে যে না, আমার কামব্যাক করা লাগবে। তো ইনকনসিস্টেন্সির ব্যাপারটাতে আমিও প্রবলেম ফেস করছি, এবং এই জায়গাটাতে যেটা হয় নিজেরে ফাইন্ড আউট করা যে আমি আসলে কোন সময়টাতে আহ বেটার আউটপুট নিয়ে আসতে পারি, বা কোন সময়টাতে আমার পড়াশোনা করার একটা ভালো অভ্যাস আছে। এবং আমার ক্ষেত্রে দেখা গেছে আমি ফজরের নামাজের পরে 2 ঘন্টা খুব ভালোভাবে পড়তে পারতাম, বা মাগরিব থেকে এশার নামাজের পরে যে সময়টা, এই সময়টা আমি ওয়েস্ট না করে আমি পড়ার ট্রাই করতাম। তো এটা মধ্যখানের 2 বছর না করলেও ফার্স্ট ইয়ার এবং লাস্ট ইয়ারে মানে ফোর্থ ইয়ারে 2 বছরই আমি এই জিনিসটা করতে পারছিলাম। এখন কারো এমন হইতে পারে যে আসলে সে রাত 10টা বা 11টার পরে তার একটা প্রোডাক্টিভ মুড আসে, কারো এমন হতে পারে যে ঘুম থেকে ওইটার পর একটা প্রোডাক্টিভ মুড আসে। তো আমি আমার নিজেরই অ্যানালাইসিস কইরা তারপরে আমার কোন সময়টাতে আমি ভালো আউটপুট নিয়ে আসতে পারি বা পড়াশোনার মনোযোগ ধরতে পারি, এই জিনিসটা ফাইন্ড আউট করে নেওয়া উচিত এবং চেষ্টা করা উচিত প্রত্যেকদিন ওই সময়টাতে আমি পড়াশোনা করবো। এটা ছিল একটা। আর 2 নাম্বার হয়েছে রিসেন্টলি গিটহাব, কোড ফোর্সেস, আরো আদার্স যে সাইট গুলা দেখছি, এই সাইট গুলা দেখছি যে কোন দিন আমি কোড করছি কোন দিন কোড করি না, এই জন্য ইন্ডিকেটর নিয়ে আসছে, কাইন্ড অফ একটা গ্রাফের মতো আর কি, কনসিস্টেন্সি চেক করার জন্য। এই ধরনের কোন জায়গায় যদি কন্টিনিউয়াস আসলে একটা টার্গেট নেওয়া যায় যে আমি টানা 10 দিন বা টানা 15 দিন কোড করবো, তারপরে বা আরেকটা টার্গেট নিলাম টানা 20 দিন কোড করবো, এই জায়গাটা আরো ভালো কাজ করে আমার মনে হয়। ওকে, এখন এটা আসলে প্রত্যেকের নিজেরই ফাইন্ড আউট করে নেওয়া উচিত আসলে যে কিভাবে আমি আমার প্রবলেমটা সলভ করি। তো আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আচ্ছা, মুবাশিরা লিখেছে, ভাইয়া অ্যাজ আ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট স্টার্টিং থেকে কি করা উচিত, কিভাবে আগালে সোর্স এবং স্কিল দুটাই ডেভেলপ হবে। আচ্ছা, ইউনিভার্সিটিতে ক্লাস করা উচিত রেগুলার, ইউনিভার্সিটিতে ক্লাস করা উচিত রেগুলার, এবং স্যাররা যা পড়াইতেছেন চেষ্টা করা উচিত ওই জিনিসগুলো নিয়ে হালকা একটু পড়াশোনা রেগুলার করা উচিত। আমি বলবো না প্রত্যেকদিন 6 ঘন্টা 7 ঘন্টা পড়াশোনা করুক, বাট প্রত্যেকদিন 5-10 মিনিট ক্লাসে ঢোকার আগেও যদি 5-10 মিনিট জাস্ট একটু রিকল করার ট্রাই করে ক্লাসে স্যার কি পড়াইছেন না পড়াইছেন, এটা অনেক কাজে দেয়। তো এটা একটা বড় জিনিস। 2 নাম্বার হয়েছে স্কিলের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যেহেতু, আমি যা বললাম যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে একটু সময় দেওয়া উচিত, এইটাতে সময় দিলে এরপরে যদি এমন হয় মানে ইউটিউবে এখন বিভিন্ন ধরনের পডকাস্ট পাওয়া যায়। আচ্ছা, এইটা আসলে সেকেন্ড ইয়ারের জন্য আমি সাজেস্ট করতেছি না, এটা থার্ড ইয়ারে ওঠার পরে আসলে বা ফোর্থ ইয়ারের দিকে ওঠার পরে ইউটিউবে ডিফারেন্ট টাইপের পডকাস্ট হয়। এই পডকাস্ট গুলাতে মানে বিভিন্ন জন এক্সপিরিয়েন্স মানুষজন এসে কথাবার্তা বলতেছে, ইন্ডাস্ট্রিতে কোন দিকে যাইতেছে না যাইতেছে, এই নলেজ গুলো নিয়ে ওই টপিক গুলো নিয়ে একটু এক্সপ্লোর করে নেওয়া উচিত আর কি। তো এই জিনিসটা হইলে যেটা হয় যে ওয়ার্ল্ড কোন দিকে যাইতেছে এবং আমার কোন দিকে মুভ করা উচিত, এই জিনিসটা বোঝা যায়। এটা আসলে থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য আসলে একাডেমিকে যা আছে
তা পড়াশোনা করা, কিছু ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সলভ করা, পারলে এক দুইটা প্রজেক্ট করা, অথবা বিভিন্ন কোর্সেই সামনে প্রজেক্ট আসবে তোমাদের। তো এইটুকু করলে আই থিঙ্ক মোর দেন এনাফ। এবং এইটুকু করা কিন্তু এখন মানে মোটিভেশন নেওয়ার সময় মনে হয় যে এইটুকু, আরে এইটুকু কোন কাজই না, এইটুকু তো অবশ্যই পারবো, খুব বেশি কঠিন না। কিন্তু পরবর্তীতে যখন ইমপ্লিমেন্ট করা যায়, এবং ইউনিভার্সিটিতে আসলে আমার কাছে মনে হয় নিজের কন্টিনিউয়াস মোটিভেটেড রাখা অনেক বেশি কঠিন একটা কাজ। এখানে আসলে ডাইভার্স এনভায়রনমেন্ট আছে, অনেক স্ট্রাগল আছে, এবং অনেক ডিলেমা, অনেক ফ্রাস্ট্রেশন কাজ করে এই সময়টাতে এসে। তো নিজেরে মোটিভেটেড রাখা, নিজেরে কন্টিনিউয়াস একটু 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 করে এফোর্ট দেওয়া ক্যারিয়ারের জন্য, দ্যাটস গুড আই থিংক। আচ্ছা, পরের প্রশ্নগুলি নেওয়ার আগে একটু বলবো যে কমেন্ট বক্সে যারা লিখেছেন তাদের কোয়েশ্চেনগুলি বলা হবে, এরপর পরবর্তীতে যদি কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ হ্যান্ড রেজ করে ডিরেক্ট কোয়েশ্চেন আপনারা আস্ক করতে পারবেন। আচ্ছা, এরপর তৌকির তাজামুল লিখেছে, ভাইয়া এআই যেভাবে গ্রো করছে সেই হিসেবে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এর ভবিষ্যৎ কি, আর সিজিপিএ কত ইম্পর্টেন্ট? আচ্ছা, এআই যেভাবে গ্রো করছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি, আহ, এটা নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে। এখন কেউ যদি বলে যে আমি আসলে বা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এই স্কিল শিখছি, আমি আমি এটা কভার করে চলে আসছি, এই স্কিল শিখছি এবং এই স্কিল ব্যবহার কইরা আমি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চাইতেছি বা ইন্ডাস্ট্রিতে টিকতে চাইতেছি, দেখা গেল এই স্কিলের এগেইনস্টে এআই বেটার কোনো কিছু নিয়ে আসছে, তো আমার ওই স্কিলটার কাজে লাগতেছে না। এখন ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবো এ ধরনের যারা কথাবার্তা বলছে ওরা অতি রঞ্জিত কথাবার্তা বলতেছে। ইন্ডাস্ট্রি থাকবে, ইন্ডাস্ট্রিতে স্কিলের ধরনটা চেঞ্জ হয়ে যাবে। মানে তখন আমার যেটা হয়েছে, আমার ওপেন দেখা লাগবে যে কোনো সময় যে কোনো ধরনের স্কিল গেইন কইরা, মানে কম্পিউটার সায়েন্সে বা প্রবলেম সলভিং করলে এই একটা অভ্যাস তৈরি হয় আর কি। আমি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকলাম, আমি একটা প্রবলেম সলভ করছি অথবা প্রবলেম সলভ করি নাই, আমি ট্রাই করছি, দেন আমি একটু ঘাটাঘাটি করলাম বাকিরা কিভাবে এই প্রবলেমটা সলভ করছে, বা একটু পড়াশোনা করলাম। এই যে পড়াশোনার অভ্যাসটা, এই পড়াশোনার অভ্যাসটা জরুরি। আমি যখন পড়াশোনার অভ্যাসটা থাকবো, ওয়ার্ল্ড যে দিকে যাবে আমি কন্টিনিউয়াসলি নিজেরে পড়াশোনা করে ওই দিকে নিয়ে যাবো। এখন কেউ যদি চিন্তা করে যে আসলে আমি যা শিখছি তার মধ্যে স্টিক থাকবো, তাইলে আসলে তার জন্য ইন্ডাস্ট্রি কঠিন, কারণ ইন্ডাস্ট্রি প্রচুর চেঞ্জ হইতেছে। আর কেউ যদি চিন্তা করে না আমি আসলে ইন্ডাস্ট্রি যেভাবে আগাইতেছে, ওয়ার্ল্ড যেভাবে আগাইতেছে আমি নিজেকে ওইভাবে খাপ খাওয়াই নিব, তার জন্য ইন্ডাস্ট্রি কঠিন না, এবং তার জন্য ইন্ডাস্ট্রি সুটও হতেছে না। আচ্ছা, মোমিনুল ইসলাম হ্যান্ড রেজ করেছেন, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা ভাইয়া, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমরা কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারি, এবং এই ক্ষেত্রে সাধারণত স্টুডেন্টরা কোন ভুলগুলো বেশি করে? তুমি কোন ইয়ারের? আমি ফোর্থ ইয়ার। আচ্ছা, ফোর্থ ইয়ারের যারা আছে তাদের ক্ষেত্রে একটু আগে বলছি যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের জন্য লিড কোড বা আহ, এখন বিভিন্ন কোর্স টোর্সও পাওয়া যায়, অনেকে দেখছি বিভিন্ন কোর্স টোর্স করে লিড কোড বা বিভিন্ন বই আছে ইন্ডাস্ট্রি কি ধরনের প্রবলেম সলভ করতেছে এইগুলা দেখা। গত 4 বছরে যা যা পড়ছি কাইন্ড অফ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম তো আছে, সাথে অপারেটিং সিস্টেমটা একটু দেখে নেওয়া, নেটওয়ার্কিংটা একটু দেখে নেওয়া, ডাটাবেসটা একটু দেখে নেওয়া, এবং সম্ভব হইলে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর গ্লাস ডোরে গেলে ওই গ্লাস ডোরে ওই কোম্পানিগুলো কি ধরনের কোশ্চেন করে এটা একটা পাওয়া যায় আর কি। এবং মজার বিষয় হয়েছে, আমি যদি টপিকগুলোর নাম বলি, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, ডাটাবেস, ওএস, এই 4-5টা টপিকের টপ ইন্টারভিউ কোশ্চেন লেখা গুগলে সার্চ করলে যে প্রবলেম গুলা পাওয়া যায় বা যে কোশ্চেন গুলা পাওয়া যায় এইগুলাতে একটু ভালো নলেজ নিয়ে আসলে আই থিঙ্ক মডেল না। ভাইয়া, আরেকটা বিষয়, ফার্স্ট জব পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়? ফার্স্ট জবের ক্ষেত্রে জি। ফার্স্ট জবের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে মানে ইন্টারভিউ এর ডাক পাওয়া, সিভি দেখা। মানে আমি যদি বলি, কিছুদিন আগে আমাদের 15টা রিক্রুটমেন্ট করছি আমরা আমরা রিক্রুট টার্গেট ছিল 10টা, পরে আরো 5 জনের ভালো লাগছে, আমরা 15 জন নিয়ে 15টা রিক্রুটমেন্টের এগেইনস্টে আমাদের কাছে সিভি আসছিল 2600। ঠিক আছে, তো আমরা এর আগে একবার অনলাইনে সবাইরে যারা সিভি দিছিল সবাইরে আমরা পার্টিসিপেট করার সুযোগ দিছিলাম, পরে দেখলাম মানুষজন এআই দিয়ে চেক করতেছে।
তো আমরা এবার চিন্তা করছি যে আমরা সবাই অফিসে নিয়ে আসবো। এখন 2600 মানুষের অফিসে নিয়ে ম্যানেজ করা আমাদের জন্য কঠিন ছিল। তখন যেটা হয়েছে, ইনিশিয়াল একটা ফিল্টার কইরা আমরা করছি আর কি, অনেকটাই বাদ দিয়ে দিছি। তো এইখানে যেটা হয়েছে, এই ফিল্টারিংটা অনেক সময় ট্রু হয় না, ইনজাস্টিস হয়, এটুকু ট্রু, আমরা স্বীকার করতেছি, কিন্তু আমাদের হাতে অপশন থাকে না। তো এই জায়গাগুলাতে এটা ওভারকাম করার একটা সুযোগ আছে। এটা ওভারকাম করার সুযোগটা হয়েছে, আমি যদি আহ, আমার ইউনিভার্সিটির বড় ভাই বা স্যারদের থ্রুতে ওই কোম্পানিতে যারা কাজ করতেছেন এদের কারো কাছ থেকে রেফারেল নিয়ে নেই। যেমন তোমার সিভিটা যদি আমি আমার এইচআর আমি পাঠাই, তো তোমার আসলে ওই ফিল্টারিং থেকে বাদ দিবে না, এটলিস্ট বাইবাতে ডাক পাবা বা নেক্সট স্টেজে ডাক পাবা। এটা একটা বড় চ্যালেঞ্জ আর কি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে, কারণ প্রচুর সিএসসি পোলাপান আছে, অনেকে সিভি, এবং অনেক সময় দেখা যায় যে এটিএস দিয়া জাজ কইরা সিভি বাদ দিয়ে দেওয়া হয়। এটা একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এটা নিয়ে যদি আরো বলি তাইলে মানে প্রথম দিকে 2-4টা ভাইবা দেওয়ার ক্ষেত্রে আমি জুনিয়র যাদের ভাইবা নিয়েছি 2-4 জনের না, 15-20 জনের ভাইবা নেওয়া হয়েছে আমার। তো ওদের মধ্যে অনেকের মধ্যে দেখছি আবার কনফিডেন্সের অভাব থাকে, একটু নার্ভাস হয়ে যায়, ঠিকভাবে কথা বলতে পারে না। এইগুলো আসলে একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তো পড়াশোনা, ওই আবার আস্তে আস্তে পড়াশোনা। আর এখানে আরেকটা জিনিস চলে আসছে, বেশ ভালো একটা পয়েন্ট, এটা হচ্ছে যে কোম্পানিতে সিভি দিতেছি ওই কোম্পানির কারো কাছ থেকে কোনোভাবে রেফারেল নিয়ে নেওয়া। তো রেফারেল নিয়ে নেওয়ার জন্য মানে অনেকেই সরাসরি নক দেয় লিঙ্কডইনে। লিঙ্কডইনে নক দিলে ম্যাক্সিমাম সময় আসলে ইন্ডাস্ট্রির মানুষজন যথেষ্ট থাকবো, তো ম্যাক্সিমাম সময় 2-3 জনের নক দিলে একজনের কাছে গিয়ে রেফারেল পেয়ে যাবে। আচ্ছা, ইফতিহাব কমেন্ট করেছেন, ভাইয়া অরবিটেক্সে নেক্সট ফ্রেশার রিক্রুটমেন্ট কবে হতে পারে? অরবিটেক্সে কি জাভা ইন্টার্ন হিসেবে এখন জয়েন করার সুযোগ আছে? আচ্ছা, অরবিটেক্স এর ক্ষেত্রে যেটা হয়, আমরা গত 2-3 মাস আগে একটা রিক্রুটমেন্ট করছি, ওইখানে প্রায় 15-16 জনের মতো হায়ার করছি। তো আগামী আমরা যেটা হয় ব্যাচ ব্যাচ রিক্রুট করি, প্রায় এভারেজে প্রত্যেক বছর একটা রিক্রুট হয়, এবং 15-20 জন, আমাদের প্ল্যাটফর্মটা বেশ কমপ্লেক্স, একসাথে ট্রেন করানো লাগে আর কি। তো একজন এক এক সময় এক একজনের নিলে আমাদের ট্রেন করানোর জন্য একটু সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমরা ব্যাচ ব্যাচ হায়ার করি, 15-20 জনের একটা ব্যাচ। লাস্ট ইয়ারে মনে হয় লাস্ট যে ব্যাচটা, এটা মোস্ট প্রবাবলি ফার্স্ট ইয়ার 6-7 জন ইন্টার্ন জয়েন করছে। তো 6-7 জন ইন্টার্ন প্লাস 15-16 জন, মোটামুটি 23-24 জনের মতো একটা ব্যাচ নেওয়া হয়েছে। এই ব্যাচটারে আমরা এখন পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে নিতে পারি নাই, ওদের এখনো ট্রেন চলতেছে। অলরেডি 2-3 মাস হয়ে গেছে, আমি যেটা বলতে 6 মাস হয়ে যায়, ওরা প্ল্যাটফর্মে ঢুকতে পারে না। তো ওরা মোটামুটি ইউজ টু হয়ে গেলে আমরা পরবর্তী ব্যাচ নিব আর কি। তো এটার জন্য এক্স্যাক্টলি এখন বলতে পারতেছি না ঠিক কবে নাগাদ নিতে পারে। আর আরেকটি কোনো কোশ্চেন ছিল? অরবিটেক্সে ইন্টার্ন পাওয়ার জন্য কি করা লাগবে? এই জায়গাতে আসলে মানে অরবিটেক্স একটু রেসিস্ট বলা যায় কি। অরবিটেক্সে ফুল টাইম জব সবাই পায়, ঠিক আছে, ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয় দেখে অরবিটেক্সে আছে, বাট অরবিটেক্সে ইন্টার্ন নরমালি ক্যাম্পাস রিক্রুটমেন্টে হয়। এই অরবিটেক্স ক্যাম্পাসে যায়, ক্যাম্পাসে গিয়া ওই ক্যাম্পাস থেকে রিক্রুটমেন্ট করে আর কি। তো অরবিটেক্স ইন্টার্নের জন্য মূলত 2টা ক্যাম্পাসে যায়, একটা হচ্ছে সাস্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ 6 মাসের একটা পিরিয়ড থাকে যেটা ইন্টার্ন করতে হয় ওদের, একাডেমিকের অংশ। তো ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট কইরা ইউনিভার্সিটি ওদের পাঠায় দেয় আর কি। তো অরবিটেক্স ক্যাম্পাস রিক্রুটমেন্টে ফার্স্টে যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, ফার্স্টে সিএসসি থেকেও ইন্টার্ন নেয় না, ফার্স্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে ইন্টার্ন নেয়, আর ডাবির আইটি থেকে ইন্টার্ন নেয়। আর বাকি আসলে অন্য জায়গা থেকে ইন্টার্ন নেওয়ার রেশিওটা একটু কম। বাট যদি ইউনিভার্সিটি অ্যাপ্রোচ করে এবং ইউনিভার্সিটি যদি অরবিটেক্স এর ক্যাম্পাস রিক্রুটমেন্ট নিতে পারে, তাইলে ইয়ে করে আর কি। এখানে ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটির উপরে, বিভিন্ন ইউনিভার্সিটি অরবিটেক্স এ অ্যাপ্রোচ করলে অরবিটেক্স ক্যাম্পাস রিক্রুটমেন্ট দেয়, এবং ভালো লাগলে কাউরে হয়তো ফুল টাইম জব অফার করে, কাউরে কি বলে যে এটা ইন্টার্ন অফার করে, এরকম আর কি। আচ্ছা, নাসিম সৌরভ, আপনি হ্যান্ড রেজ করেছেন, কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি টোটো স্টুডেন্ট। আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একাডেমিকে ডিএসএ আছে। তো আমরা ডিএসএ পড়ার সময় খুবই সমস্যা ফিল করি, এগুলা মানে অ্যালগরিদম বুঝতে অনেক অসুবিধা হয়। তো একাডেমিকে মানে একটা রুটিন কিভাবে ফলো করবো ডিএসএ ভালো করার? আচ্ছা, আমার ইয়ের কথা মনে হয় গেছে, ক্যাম্পাসের কথা মনে হয় গেছে।
তো এখানে যেটা হয় ডিএসএ কোর্সে আমি পুরো জিনিসটা স্যার ক্লাসে যা পড়াইছে সব জিনিস একবারে বুঝে ফেলবো, এই এক্সপেকটেশনটা একটু এই এক্সপেকটেশনটা কেন এক্সপেকটেশন, কারণ কারণ হয়েছে ডিএস এর টপিকটাই এমন বেশ কমপ্লেক্স, একবার যা পড়াবো কিছু বুঝতো না, কিন্তু আমি টপিক গুলার নাম নিয়ে আসা উচিত এবং ওইগুলা নিয়ে গুগলে ইউটিউবে সার্চ করা উচিত, তখন দেখা যাবে প্রচুর রিসোর্স আছে। আমার টিচাররা আসলে মানে একবারে বেশি 2 বার 3 বার 4 বার সময় দিতে পারেন না, তো ওই জায়গাটাতে টিচার যা পড়াইছেন ওইটুকু বোঝা ট্রাই করলাম, এবং যা বুঝতে পারি নাই ওই অংশটা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে, আমার সময়টাতে ইউটিউবে আমরা সার্চ করতাম, এখন তোমরা হয়তো এআই ইউজ করো, তো এটাইও করতে পারো আর কি। আই থিংক এটা করলে কাজ করবে আর কি। আচ্ছা আমি ক্যামেরাটা অফ করতেছি, হ্যাঁ কোন সমস্যা নাই তো, কারণ আমার চার্জ কম, তো ক্যামেরা অফ না করলে আই থিংক হয়ে যাবে আর কি। আমি জি লিখে স্যার, সমস্যা নেই। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আবু উবাইদা প্রশ্ন করেছে লেভেল 2 এর জন্য ডিএসসি রিলেটেড প্রবলেমগুলো কোন সাইট সলভ করা বেটার, প্রবলেমগুলো কিভাবে অ্যানালাইসিস করা উচিত? আচ্ছা আমার আসলে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কিছু সময় দিচ্ছি, তো তো আমার আসলে কোড ফোর্সেস এর প্রতি কিছুটা বায়াসনেস আছে, কোড ফোর্সেস কোর্সের এইগুলার প্রতি কিছু বায়াসনেস আছে। ওইখানে আসলে প্রবলেম গুলার মধ্যে ডিফিকাল্টিজ একটা লেভেল থাকে, লেটস সে 800 900 1000 তারপরে উঠে উঠতে থাকে। তো আমার মনে হয় প্রথম দিকে 800 দিয়া শুরু করা যায়, তারপরে যখন আমি দেখবো 800 তে কমফোর্ট ফিল করতেছি তখন 900 তে গেলাম, তারপরে 1000 এ গেলাম, তারপরে এরকম ডিফিকাল্টিজ আস্তে আস্তে বাড়াইতে থাকলাম। আমি যত ডিফিকাল্টিজ প্রবলেম সলভ করতে থাকবো আমার স্কিলটা তত ভালো হবে আর কি। এইভাবে আই থিংক আগানো যায়। ঠিক আছে, আসিফ হাসান হ্যান্ড রাইজ করেছেন, কোয়েশ্চেন করতে পারেন আপনি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হচ্ছে আসিফ হাসান, লেভেল 2 এর স্টুডেন্ট। ভাইয়া আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি হচ্ছে ডিএস এর কনসেপ্ট গুলো ভালো বুঝি, যেহেতু ভাইয়া এআই এর যুগ, সেহেতু ভাই কনসেপ্ট গুলো যদি আমি ভালো পারি, কোড ভালো না পারলেও এআই দিয়ে আমি কতটুকু জব সেক্টরে প্রভাব রাখতে পারবো? এই জায়গাটাতে আমার মনে হয় যে কোডিংটা এআই দিয়ে করানো যায় যেরকম সত্যি, একটা ল্যাঙ্গুয়েজে মোটামুটি ভালো নলেজ নিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন। কারণ একটা ল্যাঙ্গুয়েজ যদি আমি মোটামুটি ভালো ল্যাঙ্গুয়েজ নলেজ না রাখি, অনেক সময় দেখা যায় এআই কিছু ভুল করছে, এআই এর কোড গুলাতে আমাদের নিজেদের কাজ করা লাগতে পারে। এআই এর আর মানে ইউনিভার্সাল ট্রুথ না ধরি আমরা যে এআই ভুল করতে পারে, এই জিনিসটা আমরা চিন্তা করি আর কি। আর 2 নম্বর হয়েছে বিভিন্ন আমরা যখন আমাদের কোম্পানি বা বিভিন্ন কোম্পানি আমাদের প্রায় সময় হাতে কোড করতে দেয়, ওইখানে এআই না ভাইবার সময়টাতে এআই ইউজ করতে না দেওয়ার একটা চান্স থাকে আর কি। ওই জায়গাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, এই জন্য ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম বোঝার সাথে সাথে কোড করাটাও শেখা লাগবে আর কি। আচ্ছা, শেখর রয় লিখেছেন, ভাইয়া আদাব, অনেকের কাছে শুনি যে লিঙ্কডইনে লার্নিং গ্রাফটা রেগুলার আপডেট করা একটা অ্যাট্রাকটিভ প্রোফাইল ক্রিয়েট করার ওয়ে, এটাকে কেমন ভাবে দেখেন? লাইক আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমি কারেন্টলি লার্নিং সি, সো আমি যদি এখন থেকে লিঙ্কডইনে আমার লার্নিং জার্নিটা ডায়েরি করি ফ্রম কিছু আর কি। আচ্ছা আমি লাস্ট ইয়ারে তো সিভি ফিল্টার করছি, আমি আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি প্রথমে সিভিটা ওপেন করে 1-2 নজর দেখি, 1-2 নজর দেখার পরে ও লিঙ্কডইনে কি করছে না করছে, ও লিঙ্কডইনের প্রোফাইলটা দেখি। তো লিঙ্কডইনের প্রোফাইলে মানে কি শিখতেছি না শিখতেছি এই জিনিসটা খুব ফ্রিকোয়েন্ট না হলেও মাঝে মাঝে আপডেট দেওয়াটা ভালো জিনিস, এটা পজিটিভ মানে ইমপ্যাক্ট রাখে আর কি। কারণ যে কোনো সময় রিক্রুটার প্রথম আমার যে সোশ্যাল প্রেজেন্টটা দেখে এটা হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইন চালায় আমরা যারা চালাই না, লিঙ্কডইন চালানোতে ইউজ টু হতে পারি, এবং লিঙ্কডইনে অন্যান্যরা কি করতেছে না করতেছে এই জিনিসটা একটু রাখতে পারি আর কি। এটা ভালো অভ্যাস আর কি। আচ্ছা, আবু রাইস জুনায়েদ লিখেছেন, ফার্স্ট ইয়ারদের নিয়ে একটু বলবেন প্লিজ, হাজারো মানুষের হাজারো কথা, কি করব বুঝে উঠতে পারছি না, কনফিউজড হয়ে যাচ্ছি।
ফার্স্ট ইয়ারের ওদের জন্য সাজেশন থাকবে, মানে হাজারো মানুষের হাজারো কথার মধ্যে যারা বলবে যে একাডেমিক লাগে না, এটা খুব কমন। সিজিপিএ ডাজন্ট ম্যাটার। আমি জানি না তোমরা এটার সাথে মানে কেমন শুনছো এই কথাটা, ঠিক আছে? এই ধরনের মোটিভেশন নেওয়া যাবে না। 2 নাম্বার হয়েছে ক্যাম্পাসে মানে ক্লাসে যা পড়ানো হতেছে এই জিনিসগুলো কভার করা, এবং ফার্স্ট সেকেন্ড ইয়ার আসলে ডিএসএ তে ফোকাস থাকা ভালো। এখন এটা হচ্ছে জেনারেল। এখন কারো যদি এমন হয় আমার বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে ভালো লাগে, ডিএসএ করতে ভালো লাগে না, তার জন্য প্রজেক্টটা ভালো আর কি। তো আমি যে জায়গাটাতে ভালো ওই জায়গাটা খুঁজে নেওয়া আর কি। তো ডিএসএ ট্রাই করে দেখা যায়, কিছুদিন সময় দিলে আই থিঙ্ক মানে বুঝতে পারা যায় যে আর কি আমি ডিএসএ তে আর একটু সময় দিব কিনা। আর অনেকে অনেক কথা বলবে, এটুকু যেরকম সত্যি, তোমরা জাস্ট যদি একটা ফিল্টার বসায়া দাও যে এই লোক যার কথা শুনতেছি আমি, উনি যে জায়গায় আছে আমি কি ওই জায়গায় থাকতে চাই কিনা, ঠিক আছে? তো যদি এই ফিল্টারটা বসায় দাও তাহলে বুঝতে পারবা যে কার কথা শোনাটা উচিত, কার কথা শোনাটা উচিত না আর কি। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে, ভাইয়া আমি 2 এর স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টার থেকে প্রবলেম সলভ করা হয় নাই, এখন কিভাবে ওভারকাম করব, গাইডলাইন দিলে ভালো হতো। আচ্ছা, একটা মজার বিষয় হয়েছে কম্পিউটার সায়েন্সে আসলে কোনো সময় শুরু করার জন্য দেরি হয় না। আমি যে জায়গাতে আছি ওই জায়গা থেকে শুরু করলে কামব্যাক করা যায়। কেউ মানে আমি যদি আমার একটা ফ্রেন্ডের কথা বলি, ওর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরাটাই গেছে মানে দুষ্টমি কইরা ক্যাম্পাসে আসার পরে। ওর নাম সামাউন। পরবর্তীতে থার্ড ইয়ারের মাঝামাঝি সময়টাতে কোভিড আসলো। কোভিডের সময়টাতে কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করলো এবং খুবই অল্প দিনের মধ্যে দেখা গেল যে কি বলা যায় এক্সপার্ট লেভেলের কোডার হয়ে গেছে আর কি। তো এইটা বলবো যে শুরু করার জন্য কোনোদিনই আসলে লেট হয় না। আমি যে জায়গায় আছি ওই জায়গাতে যদি শুরু করি তাইলে আমার আজকে থেকে 3 মাস পরে গিয়ে আমি আফসোস করবো কম। আর যদি আজকে শুরু না করি আমি, তাইলে 3 মাস পরে আজকে এই 3 মাসের জন্য আফসোস করবো। তো এইটা আর কি, যে যখন যে জায়গায় আছি ওই জায়গায় শুরু করি, আই থিঙ্ক কভার করা যাবে। সেকেন্ড ইয়ার শুরু করার জন্য খুব বেশি লেট হয় নাই। অনেক মানুষ আছে যারা সেকেন্ড ইয়ারে শুরু করে কমপ্লিট করছে। আচ্ছা, সুমন কোয়েশ্চেন করেছেন কিউএ এন্ড এসকিউএ এর কাজগুলো কি কি যদি বলতেন। আচ্ছা, কিউএ এসকিউ এর কাজ, ওনারা মূলত আমরা যে ধরনের কোডগুলা করতেছি এই কোড করার পরে যে আউটপুটটা আসছে বা যে সফটওয়্যারটা বিল্ড হয়েছে এই সফটওয়্যারটা টেস্ট করেন। তারপরে এই সফটওয়্যারটা টেস্টটা অটোমেশন মানে কোড দিয়ে কিভাবে টেস্ট করা যায় এই ধরনের কাজগুলা করেন। এর বাইরেও আরো বেশ কিছু কাজ আছে। ডোমেইন পিপলদের সাথে কাজ করেন। আচ্ছা, আমি আসলে ওই টপিক নিয়ে খুব ভালো নলেজ রাখি না আরকি। তো আমি চোখের সামনে যা দেখছি তাই বলছি। এটা নিয়ে হয়তো তোমরাও একটু গুগল সার্চ করতে পারো আর কি, যে কিউএ দের রুল। আচ্ছা, আতিয়া ইবনাত প্রাপ্তি লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি 2 এর স্টুডেন্ট। আমাদের বিগত কোর্সগুলোতে আমার খুব একটা স্কিল গেইন হয়নি, আমি কোডিং এও কাঁচা, সিজিও খুব একটা ভালো না। এখন আমি যদি আমার এইসব ল্যাকিংস ওভারকাম করতে চাই তাহলে আমার কোথা থেকে শুরু করা উচিত, কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? টুটুতে আছেন? আচ্ছা, আমার মনে হয় মোটামুটি কভার হয়ে গেছে। যে আমরা যারা পিছায় পড়ছে, আমি জানি অনেক একটা বড় অংশ পিছায় আছে। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির একই অবস্থা। আমার আরো 2-3টা ইউনিভার্সিটিতে এরকম সেশন নেওয়া হয়েছে, ওইখানেও গিয়েও দেখলাম যে অনেকেই প্রথম বিষয় হয়েছে অনেকে আসলে পিছায় আছে আর অনেকে ভাবতেছে সে পিছায় আছে, ঠিক আছে? তো যে যে জায়গায় আছে ওই জায়গা থেকেই আসলে জাস্ট টাইম দেওয়া লাগবে। এখন সিজিপিএ ভালো করা এটাও ভালো জিনিস, স্কিল ভালো করা এটাও ভালো জিনিস, দুইটাই আগে নেওয়া যাওয়া এটাও ভালো জিনিস। এখন আমি যে জিনিসটা চাই ওই জিনিসটাতে একটু বেশি টাইম দেওয়া লাগবে এবং কনসিস্টেন্স থাকা লাগবে আর কি। এমন না যে কোনো একদিন 10 ঘন্টা পড়াশোনা করলাম আর তারপরে আরো 10 দিন বা আরো 1 মাস আমার কোনো খোঁজ খবর নাই। রেগুলার একটা সময় দিলেই আই থিঙ্ক কভার হয়ে যাবে আর কি। আচ্ছা, মোমিনুল ইসলাম হ্যান্ড রেজ করেছেন, কোয়েশ্চেন থাকলে করতে পারেন আপনি। ভাইয়া আমরা যে কোনো প্রবলেম সলভ করার সময় সবসময় শুধু কমপ্লেক্সিটিকে বা অর্থাৎ টাইম কমপ্লেক্সিটিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি।
বাট যখন সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম আমরা সলভ করবো সেক্ষেত্রে আমাদের ইউজার রিসোর্স বা মানে এক্সট্রা কোনো প্যারামিটার উপর বেস করে কোনো ডিসিশন নেওয়া হয় কিনা, অর্থাৎ হ্যাঁ, ওই ক্ষেত্রে বেস কমপ্লেক্সিটির চাইতে লোয়ার কোনো কমপ্লেক্সিটিকে ইউজ করা যাবে কিনা। এটা হয়েছে আমি আসলে যখন যেই জায়গাতে যেই রিসোর্সটা পাইছি ওই রিসোর্সের অপটিমাইজ করা। যেমন আমি যদি কোনো একটা জায়গায় থাকি যেখানে মেমোরির লিমিটেশন আছে, তখন আমার ওই মেমোরি কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করা লাগবে। যখন আমি টাইমের প্রবলেমটাতে বেশি পড়ছে, এখানে যেটা হয় প্রায় সময় দেখা যায় একটা কমপ্লেক্সিটিতে সলভ করতে গেলে আরেকটা কমপ্লেক্সিটি চলে আসে। এটা আসলে ওই ট্রেড অফের একটা বিষয় চলে আসে আর কি, আমি কোন জিনিসটা চাইতেছি এবং ওই জিনিসটার জন্য কোন জিনিসটা ছাড়তে চাইতেছে, এরকম হয়। জি, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, মুবাশশিরা লিখেছেন, ভাইয়া একাডেমিক ডিএসএ আমাদের যা শেখানো হচ্ছে এর পাশাপাশি কোডিং ছাড়া একাডেমিকের বাইরে একটা ক্লিয়ার কনসেপ্ট আনার জন্য কি করলে ভালো হবে? একাডেমিক যা যা প্রবলেম ফেস করি তা সলভ করাই এনাফ হবে নাকি এর বাইরেও? একাডেমিকে যা যা পড়ানো হইতেছে তা তো অবশ্যই গুরুত্ব দেব, এর বাইরেও আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা ট্রাই করতে পারি আর কি, বা করা উচিত। এখন এটা হতে পারে কোড ফোর্সেস, লিঙ্কডইন, লিড কোড, অথবা হ্যাকার র্যাঙ্ক, বা আরো যা যেগুলো আছে, ইভেন প্রজেক্ট করাও হতে পারে। মানে আমার আসলে নিজেরে খুঁজে বাই করা উচিত আমি আসলে একাডেমিকের বাইরেও আরো কোন জায়গাতে ভালো করতেছি, যে জায়গাটাতে ভালো করতেছি ওই জায়গাটাতে আরেকটু সময় দেওয়া উচিত আর কি। আচ্ছা, একজন লিখেছেন, ভাইয়া ভার্সিটি ক্লাস প্লাস স্কিলে ফোকাস করলে হবে নাকি ভার্সিটির এক্সট্রা অ্যাক্টিভিটিস লাইক ক্লাব এগুলাতেও অ্যাড থাকলে ভালো হবে? এটা ডিপেন্ড করতেছে ওই পার্সনটার উপরে। আমি ক্লাব একটা এক্সট্রা অ্যাক্টিভিটিস যারা আছে, আহ, এগুলা অবশ্যই একটা পজিটিভ জিনিস আর কি। তো এটার একটা বেশ মজার উদাহরণ দিয়েছিলেন একজন, যে আহ, আমি আমার একাডেমিক প্লাস কম্পিউটার সায়েন্স রিলেটেড যে স্কিলগুলো, এখন আমি লেটস সে ভালো খেলতে পারি, একের পাশে একটা শূন্য বসবে। আমি ডিবেটিং এ ভালো, আরেকটা শূন্য বসবে। আমি অর্গানাইজেশনে ভালো, আরেকটা শূন্য বসবে। তো আমি যখন আমার বেসিকটা ঠিক রেখা প্রত্যেকটা স্কিল বা প্রত্যেকটা অ্যাক্টিভিটি রাখতেছি, এই জিনিসটা আমারে এমফেসাইজ করতেছে, আমার ভ্যালু বাড়ায় দিতেছে। কিন্তু যদি আমার ওই জিনিসগুলা করতে গিয়ে আমার বেসিকটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার শূন্য আছে 10টা কিন্তু আমার এক নাই, তাহলে আমার ভ্যালু কত? তো এই জন্য এই জিনিসগুলাতে এঙ্গেজ হওয়া ততটুকু যতটুকু এঙ্গেজ হইলে আমার একাডেমিক কেরিয়ার স্কিল এই জায়গাটাতে ধাক্কা খাইব না। যদি এই জায়গাটাতে ধাক্কা খাই তাইলে আমার আদার্স অ্যাক্টিভিটি গুলো একটু কমায় নিয়ে আসা লাগবে। আর যদি মনে হয় আদার্স অ্যাক্টিভিটি গুলোর পাশাপাশি আমি আমার স্কিল ঠিক রাখতে পারতেছি, আমার সিজিপিএ ঠিক রাখতে পারতেছি, পড়াশোনা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, ঠিকই আছে। আচ্ছা, হাসিবুর রহমান লিখেছেন, 3-2 থেকে বলছে, এআই এমএল কি কি টপিক বা স্কিল শিখে রাখা ভালো বাংলাদেশের কোম্পানির জন্য? আচ্ছা, এই মুহূর্তে আচ্ছা এই ফিল্ডটা নিয়ে আমি আপাতত উত্তর দিতেছি না আর কি, কারণ এটা বেশ ডাইভার্স এবং আমি আহ যে নলেজটা নিছি এই নলেজটা মনে হয়েছে মিসগাইড করতে পারে, আমি এই জন্য এই উত্তরটা দিতেছি না। আচ্ছা, মেহেদি তালহা লিখেছে, ভাইয়া কোড ফোর্সেসে সমস্যা সমাধান করার সময় কি রেটিং ফিল্টার করে বিভিন্ন টপিক থেকে র্যান্ডম ভাবে সমস্যা সলভ করা উচিত, নাকি একটি নির্দিষ্ট টপিক থেকে কয়েকটি সমস্যা সমাধান করে তারপর অন্য টপিকে যাওয়া ভালো? আমি বর্তমানে লেভেল 2 টার্ম 2 এ পড়াশোনা করছি। এটা দুইটাই ভালো। এখন যার যেটাতে কমফোর্ট ফিল হয় সে ওইটাতে ইয়ে করতে পারে আর কি। কারো যদি কমফোর্ট ফিল হয় যে এটা অনেকটা এমন যে সৈয়দপুর থেকে ঢাকার জন্য আমি এয়ার ব্যবহার করব নাকি ট্রেন ব্যবহার করব নাকি বাস ব্যবহার করব, এগুলা মানে যার যেটাতে কমফোর্ট হয় সে ওইভাবেই সলভ করতে পারে আর কি, ওইটাতে তেমন কোনো ধরা বাধা নাই।
আচ্ছা, আপাতত আর কোনো প্রশ্ন দেখছি না। কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন, বা যদি কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন দিতে পারেন। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? ভাইয়া, অফিস পলিটিক্স টার্মটা আমরা প্রায় শুনে থাকি। তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা কিভাবে প্রভাব ফেলে এবং আমরা এটা থেকে কিভাবে সেফ থাকতে পারি? তুমি কোন ইয়ারে? ফোর্থ ইয়ার। আচ্ছা, এটা জুনিয়র কেউ হলে উত্তর দিতাম না। অফিস পলিটিক্স এর বিষয়টা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটু কম, বা আমি ফেস করি না আর কি। আহ, এখন যেটা হয়েছে, অন্যান্য জায়গাতে যেটা হয় কাইন্ড অফ গ্রুপিং থাকে, বিভিন্ন কিছু আছে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আই থিংক এই প্রবলেমটা একটু কম ফেস করবা। তো এটা নিয়ে আপাতত খুব বেশি বোদার না করলেও হবে আর কি। এটা যদি এমন হয় ইন কেস কোনো খারাপ কোম্পানিতে পড়ে যাও এবং ওখানে পলিটিক্স এক্সিস্ট করে, তখন তোমার যেটা হচ্ছে উপস্থিত বুদ্ধি কাজে লাগে আর সিদ্ধান্ত নেওয়া লাগবে আর কি, কোন দিকে কি করা উচিত না করা উচিত। আচ্ছা, একজন লিখেছেন, আমি কোডিং এ উইক, আমি কি ডেভেলপমেন্টে ফোকাস করব নাকি আমাকে কোডিং এ ফোকাস করা উচিত? আর কোডিং ছাড়া কি কোনো ওয়ে আছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার? আচ্ছা, কোডিং এ উইক এখন যেটা হইতে পারে, মানে প্রায় প্রত্যেকটা কোম্পানি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে আসার জন্য আসলে কোডিংটা মোটামুটি মাস্ট। এখন আমি যখন ডেভেলপমেন্ট করতেছি ওইখানেও আসলে আহ, মূলত আমি অনেক সময় দেখা যায় এআই দিয়ে কোড করাইতেছি, ওইখানেও মূলত কোডই করাইতেছি, তাই না? তো ডেভেলপার রিলেটেড বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি আমি জব করতে চাই, ওইখানে আসলে কোডিং এর একটা মোটামুটি নলেজ লাগবে, এই জায়গাটাতে আসলে গ্যাপ দেওয়ার সুযোগ নাই। আর যদি মনে হয় যে আসলে কোডিং এ অনেক বেশি উইক এবং আমি কোডিং এনজয় করতেছি না, এই ধরনের মানুষজনের জন্য ইন্ডাস্ট্রিতে আরো বেশ কিছু রোল আছে, ওই রোল গুলা নিয়েও এক্সপ্লোর করা যায় আর কি। যেমন কিউএ তে অনেক বেশি কোডিং করতে হয় না আমার জানা মতে। তারপরে হচ্ছে পিডিএম যারা আছে, প্রোডাক্ট ম্যানেজার যারা আছে, ওরা আসলে ওই টেক নেয়, কি বলা যায়, টেক ফিল্ডের মানুষজন প্লাস এই ক্লায়েন্ট যারা আছে এদের মাঝখানে ব্রিজ হিসাবে কাজ করে, ওদেরও কোডিং এ খুব বেশি একটা নলেজ লাগে না আর কি। ওই জায়গাটাতে আমি আসলে একটু কম নলেজ রাখি, তো আমি ওইটা নিয়ে না কথা বললে আই থিঙ্ক ভালো হবে। আচ্ছা, আর কোনো কারোর কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, সাদিকুজ্জামান হ্যান্ড রেজ করেছেন, আপনি কোয়েশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। তো আপনার হচ্ছে স্লাইডে দেখলাম আপনি হচ্ছে ডট নেট এবং হচ্ছে অ্যাঙ্গুলারের সাথে কাজ করেন। তো হুম। এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ব্যাপারটা আছে, যে আমাদের কি কোনো স্পেসিফিক কোনো ফ্রেমওয়ার্ক ফোকাসড হিসাবে যাওয়া উচিত, নাকি আমরা একটা ওভারঅল কনসেপ্ট, ধরেন কেউ যদি নেক্সট জেএসে কাজ করে বা রিঅ্যাক্টের উপর কাজ করে বা স্পেসিফিক কোনো স্ট্যাক ধরে আমাদেরকে আগানোটা বেশি প্রিফারেবল, নাকি আমাদের কোনো এমন কোনো কনসেপ্ট আছে যেটা দিয়ে আমরা আসলে মোটামুটি সবাইকে রিচ করা পসিবল, যে আচ্ছা, আমার এই যদি হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা এখানে যেটা হয়েছে, টপ টায়ার যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলা ম্যাক্সিমাম সময়ই কোনো স্টেকের নলেজ চায় না। কিন্তু কোনো স্টেক যদি কেউ উল্লেখ করে তাহলে ওই স্টেকের বাইবাতে কিছু প্রশ্ন আসতে পারে আর কি। ফেস প্রেশারদের কাছে কোনো তেমন কোনো এক্সপেকটেশন থাকে না, যে আমরা নিজেরও এক্সপেক্ট করি না যে কেউ একজন একাডেমিকে থাকা অবস্থায় ডট নেট এঙ্গুলার এই সবগুলো জিনিস শিখে আসুক। কিন্তু যদি কেউ শিখে আসে এটারে অবশ্যই আমরা পজিটিভলি দেখি আর কি। আর যদি কারো কোনো স্টেকে কমফোর্ট থাকে, নলেজ থাকে, এটা অবশ্যই ভালো। কিন্তু এর সাথে আসলে নিজেরাই ডাইভার্স রাখা, কারণ অনেক সময় দেখা যায় যে আমি যে স্টেকে আছি কোম্পানি জয়েন করার পরে আমার বলতেছে না অন্য স্টেকে কাজ করা লাগবে, তো ওই যে লার্নিং এর জন্য নিজেরা ওপেন রাখলে এটাতে সমস্যা হয় না। তো স্টেকে থাকলেও কোনো সমস্যা নেই, ওই স্টেকে কাজ করার মানে জব, এখানে যেটা হয় জবে কেউ যদি কোনো একটা স্টেকে মোটামুটি এক্সপার্টিস রাখে তাইলে জবের ক্ষেত্রে কিছু এক্সট্রা বেনিফিট সে পাবে। কিন্তু এই স্টেকে নলেজ রাখতে গিয়া তার যদি ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ওপি, তারপরে হচ্ছে নেটওয়ার্কিং, ওএস, এই ধরনের জায়গাগুলোতে গ্যাপ পড়ে, তাইলে আমি বলবো এইটা আসলে তার জন্য আসলে নেগেটিভ। তো স্টেকের নলেজ রাখা ভালো, কিন্তু বেসিকটা ঠিক রাখা। আর কোম্পানিগুলা
মিডিয়াম সারির বা লো সারির কিছু কোম্পানি আছে যারা স্পেসিফিক স্টেকে লোক চায়, যেমন কেউ একজন নেক্সট জেএসে কাজ করে। তো প্রায় সময় দেখা যায় বিভিন্ন বায়ার কোন একটা ছোট কোম্পানি দিছে, উনি নেক্সট জেএসে কাজ করতেছে, তো বায়ারে রিচ করলাম, উনি ইজিলি উনি হায়ার করে নিল আর কি, এই সুবিধাটা পাওয়া যায়। কিন্তু এটার জন্য মানে ফান্ডামেন্টালসটা ঠিক রাখাটা জরুরি আর কি। ফান্ডামেন্টালসটা ঠিক না রাখলে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরেও প্রবলেম ফেস করা লাগতে পারে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, মনে হয় আর কারোর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ। আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ ফয়জুল ইসলাম স্যারকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ ও ইনসাইটফুল একটি সেশন শেয়ার করার জন্য। আমরা আশা করি আজকের এই সেশন থেকে আমরা ইন্ডাস্ট্রিতে এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টে ডিএস এর প্রয়োজনীয়তা সম্পর্কে মূল্যবান ধারণা পেয়েছি। ভবিষ্যতেও এমন আরো অনেক আকর্ষণীয় সেশন ও ওয়ার্কশপের জন্য বাউস কম্পিউটার ক্লাবের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।